দেখছি যখন জবাব দিচ্ছি না, তাহলে বুঝতে পারছো তোমার হেল্পের আমার দরকার নেই। সো ডোন্ট ডিস্টার্ব মি। এর জন্যেই মানুষের ভালো করতে নেই। খুঁজুন আপনি আপনার জিনিস। বলে আহিরা মুখ বাঁকিয়ে কিয়ানের কথা থেকে সরে যায় আজ। আর তার দিনটাই হয়তো খারাপ যাবে। সকাল সকাল শুধু এই লোকটাকে অপমান করলো, সাহায্য করতে গেলেও এখন দেখি মানুষ অপমান করে। এর জন্য বলে মানুষের ভালো করতে নেই। আহিরার কথা না বলে নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। রুমা খাতুনের কারণে আহিরার 2 বছর পড়ালেখা আটকে ছিল। সে কিছুতেই তাকে পড়ালেখা করতে দিবে না। এ নিয়ে তাদের বাড়িতে অনেক অশান্তি ছিল, তাই 2 বছরের মতো তার পড়ালেখা বন্ধ ছিল। আহিরা নিচে নামতে দেখতে পাই ইউসুফ চৌধুরী নাস্তা করছেন। তাকে দেখে তিনি হাসি মুখে আহিরাকে বলে, আরে মামুনি, এদিকে আসো তাড়াতাড়ি, খেয়ে নাও। আজকে আমি তোমাকে কলেজে নামিয়ে দিয়ে অফিসে যাব। আহিরা হাসি মুখে ইউসুফ চৌধুরীর পাশে চেয়ারে বসে পড়েন। কিছু সময় পর রাহেলা চৌধুরী খাবার এনে আহিরাকে দেয়। এখানে আসার পর কোনো রকম কাজ করতে হয় না আহিরার। না হলে তার বাড়িতে থাকলে ভোরে উঠে রান্নার কাজটা সারতে হতো, তারপর নিয়ে কলেজের জন্য যেতে হতো। প্রথম প্রথম আহিরা রাহেলা চৌধুরীর হাতে হাতে কাজ করতে চাইতো, কিন্তু রাহেলা চৌধুরী কঠোরভাবে তাকে রান্নাঘরে বা বাড়ির কোনো কাজে হাত লাগাতে বারণ করে দিয়েছে। কারণ বাড়িতে কাজ করার জন্য অন্যান্য অনেক লোক আছে, তাই দরকার পড়ে না বাড়ির কাউকে কোনো রকম কাজ করার। খাওয়ার মাঝে কিয়ানকে রাগান্বিতভাবে নামতে দেখা যায়, গায়ে কালো রঙের ব্লেজার জড়ানো। কিয়ানকে দেখে রাহেলা চৌধুরী কিয়ানের উদ্দেশ্যে বলে, কিয়ান, এদিকে আয়, খাবার খেয়ে নে। তোর সালাদ আর ব্রেড রেডি করা আছে, আয় খেয়ে নে তাড়াতাড়ি। কিয়ান নিজের হাতের ঘড়ি ঠিক করতে করতে গম্ভীর ভঙ্গিতে দাঁড়িয়ে বলে, খাবো না এখন। তুমি কি আমার রুম কোনো ফাইল দেখেছো? রেড কালারের ফাইলটা, ওটা আমার রুমে নেই। না তো, তোর রুমে তো এমন কিছুই পাইনি। দাঁড়া, সেলিমাকে জিজ্ঞেস করি, ওই তো কালকে তোর রুম পরিষ্কার করেছে। সেলিমা, এই সেলিমা, এদিকে তাড়াতাড়ি আয়। কিছু সময় পর রান্নাঘর থেকে সেলিমা ছুটে আসে। তিনি রাহেলা চৌধুরীর ডাকে সাড়া দিয়ে বলেন, জি চাচি, বলুন। তুই কি কিয়ানের রুম থেকে কোনো লাল রঙের ফাইল সরিয়েছিস? না চাচি, কিন্তু আহিরা ভাবির হাতে দেখেছিলাম লাল রঙের ফাইল, কিন্তু জানি না ওইটা কি ছিল। এদিকে আহিরার খেতে খেতে মনে পড়লো কালকে বিকালের দিকে সে তার বই গুছা থেকে একটা লাল রঙের ফাইল পেয়েছিল। এরপর সে উল্টে পাল্টে দেখছিল, কিন্তু সবকিছু কেমন জানি লেখা ছিল, ইংলিশে লেখা ছিল, কিন্তু লেখাগুলো একটু ভিন্ন ছিল। কাচের টেবিলে সে সেটা সেই সকাল থেকে পড়ে থাকতে দেখেছিল, তাই ভেবেছে হয়তো কোনো কাজের নয়, তাই ওটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। এখন কিয়ানের মুখ থেকে এটা শোনার পর তার খাবার গলায় আটকে গেছে। এখন সে কি করবে? এই হুতুম পেঁচা তাকে আস্ত বলি চড়াবে নিশ্চয়। কিয়ান সেলিমার কথা শুনে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আহিরার উপর। এটা ফ্রান্সের একটা বড় কোম্পানির সাথে ডিলের ফাইল, যেটা আজকের মিটিংয়ে লাগবে। সচরাচর সে তার অফিসের কোনো ফাইল বা কিছুই তার রুমে রাখে না, এটার জন্য আলাদা রুমই আছে। কিন্তু কালকে রাত্রে বসে এটা নিয়ে কিছু কাজ করছে, তাই সকালবেলা একটা নির্দিষ্ট জায়গায় রাখতে ভুলে গিয়েছিল। আর এই মেয়ে তার অনুমতি ছাড়া তার জিনিসে হাত দিয়েছে। কিয়ান বাজখায় গলায় হুঙ্কার দিয়ে বলে, হ্যাঁ মেয়ে, কুইকলি আমার ফাইল আনো। জাস্ট 10 মিনিট সময় দিলাম, যদি না আনো শাস্তি পাওয়ার জন্য রেডি থাকো। কিয়ানের কথা শুনে আহিরা একটু চমকে ওঠে। এইভাবে কেউ গর্জন দিয়ে কথা বলে নাকি? সে কি জানতো ওটা এত দরকারি? ওসব কি লেখা ছিল যার জন্য সে বুঝতে পারেনি ফাইলে আসলে কি লেখা ছিল? তাই তো সে ফেলে দিয়েছে। কিন্তু এখন কি করবে? ডাস্টবিনের ময়লা তো সকাল হতেই নিয়ে যায়। এখন যদি বলে সে সেটা ডাস্টবিনে ফেলে দিয়েছে, তাহলে কিয়ান তাকেই না ডাস্টবিনে ফেলে দেয়। সে প্লেটে থাকা খাবারগুলো নাড়াচাড়া করছে। আহিরাকে রোবটের মতো বসে থাকতে দেখে কিয়ান আরও ক্ষিপ্ত হয়ে উঠল। কিয়ান আবারও হুঙ্কার দিয়ে চিৎকার করে বলে ওঠে, ইডিয়েট, কথা কানে যায়নি? কি বলেছি? কুইকলি আমার ফাইল আনো। কিয়ানকে এভাবে রাখতে দেখে রাহেলা চৌধুরী তাকে শান্ত থাকার জন্য বলে, আচ্ছা বাবা, ঠিক আছে, ও এনে দিবে। এভাবে রাগারাগি করছিস কেন? ও খাবারটা শেষ করুক, তারপর দিলেই হলো। এদিকে আহিরার ভয়ে যায় যায় অবস্থা। কি করে বলবে সে যে ফাইলটা ফেলে দিয়েছে? আর এই লোক যেভাবে হুমকি দিচ্ছে নিশ্চয়ই তাকে আস্ত রাখবে না। রাহেলা চৌধুরী আহিরার দিকে তাকিয়ে বলেন, আহিরা, খাবারটা শেষ করে তাড়াতাড়ি ওর ফাইলটা বের করে দিয়ে দে। আহিরা এবার আতঙ্কিত চোখে রাহেলা চৌধুরীর দিকে তাকায়। তার গলা কাঁপছে, তারপরও কোনো রকমে শুকনো ঢোক গিলে সে কাঁপা কাঁপা গলায় বলে, আমি না ওইটা ডাস্টবিনে ফেলে দিয়েছি। মনে করেছিলাম ওইটা হয়তো এমনি, তাই আর কি। আহিরার কথা শুনে কিয়ানা নিজের রাগটা ধরে রাখতে পারল না। শক্ত হাতে আহিরার হাত টান দিয়ে দাঁড় করিয়ে ঠাটিয়ে পরপর 3টা থাপ্পড় বসিয়ে দেয় আহিরার গাল বরাবর। থাপ্পড়টা এতটাই জোরে ছিল যে আহিরা ছিটকে ফ্লোরে লুটিয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই ঠোঁটের কোণে ভেজা হালকা রক্ত দেখা মেলে। ফর্সা গালটা মুহূর্তের মধ্যে লালিত হয়ে উঠেছে।
আহিরার মনে হলো তার সারা দুনিয়া ঘুরে উঠছে, মনে হচ্ছে কেউ তার গালে হাতুড়ি দিয়ে বাড়ি মেরেছে। রুমা খাতুনের হাতে সে মার খেয়েছে, কিন্তু এত তীব্র জোরে থাপ্পড় খায়নি কোনোদিনও, তাও আবার 3টা। কিয়ানের এমন কাজে ইউসুফ চৌধুরী সহ রাহেলা চৌধুরীও বেশ ভড়কে যান। কিয়ান যেমন কিছু করে বসবে তারা সেটা ভাবতেই পারেননি। রাহেলা চৌধুরী তাড়াতাড়ি করে আহিরার কাছে এগিয়ে গিয়ে তাকে ফ্লোর থেকে তুলে বসিয়ে আহিরার গালের দিকে তাকাতে তিনি আটকে ওঠেন। আহিরার গাল দেখে মনে হচ্ছে সেখানে রক্ত জমাট বেঁধে আছে। তিনি তাড়াতাড়ি করে সেলিমার দিকে তাকিয়ে বলেন, সেলিমা, তাড়াতাড়ি করে আইস প্যাকটা নিয়ে আয়। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কোন সাহসে আহিরার গায়ে হাত তুললি? এ মেয়েকে বলে দাওনি কেন আমার জিনিসে হাত না দিতে? হে মেয়ে আমার জীবনে এসে আমার লাইফটা হেল্প করে দিয়েছে। তোমাদের বলেছিলাম ওকে অন্য রুমে শিফট করে দাও, বাট না, তোমরা আমার একটা কথা শোনোনি। জাস্ট বিকজ শি ইজ মাই ওয়াইফ। বিয়ে করেছে বলে মাথায় কিনে নেয়নি ও আমার। ফাইলটা কতটা ইম্পর্টেন্ট জানো? কিয়ানের এমন কথায় ইউসুফ চৌধুরী কঠিন গলায় কিয়ানের দিকে তাকিয়ে বলে ওঠে, কিয়ান, তুমি একটু বেশি রিয়াক্ট করে ফেলেছো। মানলাম ও ভুল করেছে, তাই বলে তুমি ওর গায়ে হাত তুলবে? শি ইজ ইয়োর ওয়াইফ, আর আমাদের বাড়িতে কেউ তাদের বউদের গায়ে হাত তোলে না। তুমি এত বড় একটা নিছক কাজ করে আবার গলা দেখাচ্ছ? আহিরা হেঁচকি তুলে কান্না করছে, প্রচন্ড রকমের জ্বালা পোড়া করছে বাগালটা। সে কি ইচ্ছা করে এমনটা করেছে নাকি ভুলবশত হয়ে গেছে, কিন্তু তাই বলে এইভাবে এই লোকটার উপর হাত তুলবে সেটা সে ভাবতে পারেনি। রাহেলা চৌধুরীর বুকের মধ্যে মুখ গুজিয়ে কাঁদছে। কিয়ান তার বাবার দিকে তাকিয়ে আগের ভঙ্গিতেই বলে, বাবা, আমি না তোমাদের উপর ভীষণ রকমের বিরক্ত। এসব বিয়ে আমার জন্য নয়, এটা জানতে। তারপরেই মেয়েকে আমার ঘরে চাপিয়ে দিয়েছ, সেটাও মেনে নিয়েছে। কিন্তু তাই বলে আমার জিনিসে হাত দিলে আই সোয়ার আমি কি করব নিজেও জানি না। ওকে সাবধান করে দিও, নেক্সট টাইম যেন আমার জিনিসে হাত না দেয়। বলেই কিয়ান সেখান থেকে বড় বড় পা ফেলে বেরিয়ে যায়। বেশ বিরক্ত সে। এই প্রজেক্টের পিছনে অনেক সময় ব্যয় করেছে সে, আর আজকে আহিরার জন্য সেটা মুহূর্তের মধ্যে পানি হয়ে গেল। আবারও নতুন করে সবকিছু করতে হবে। ঝিরঝিরে বৃষ্টি নেমেছে পুরো ধরনী জুড়ে, টুপটাপ শব্দে মুখরিত চারিপাশ। রাতের আকাশে বৃষ্টিটা বেশ শান্ত করে তুলছে গমগমে পরিবেশটা। সারাদিনের তাপে উত্তাল হয়েছিল গোটা ধরনী, যার কারণে রাত হওয়ার পরও গরম ভাবটা বিরাজমান ছিল, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টির কারণে সেটা অনেকটাই কমে এসেছে। অনেকক্ষণ ধরে এমন করে বৃষ্টি পড়ছে। রাত সবে 12:30। আহিরার আজকে অন্য রুমে শুয়েছে। সকালে কিয়ানের কথাগুলোতে সে অনেক কষ্ট পেয়েছে। লোকটা তাকে দেখতে পারে না সেটা আহিরা বুঝতে পারে, তাই বলে তাকে এতটা অপছন্দ করে সেটা বুঝতে পারেনি। তার গালে এখনো কিয়ানের হাতে ছাপ কালচে হয়ে আছে। কালকে বন্ধ, তাই সে শুয়ে পড়েছে। সবাই ঘুমানোর পর সে এই রুমে এসেছে, নাহলে রাহেলা চৌধুরী আবার তাকে কিয়ানের রুমে পাঠিয়ে দিত। কিয়ান মাঝে মাঝে লেট করে আসে, তাই আহিরা এখানে এসেছে। এই 1 মাসে অনেক কিছুই সে জেনে গিয়েছে কিয়ানের ব্যাপারে। এদিকে কিয়ান এক বাজারে 10 মিনিট আগে নিজের রুমে প্রবেশ করতেই তার রুম অন্ধকার দেখতে পায়। এতে তার ভ্রুজোড়া কুঁচকে আসে। সে না আসা পর্যন্ত রুমের লাইট অনই থাকে। আজকে অন্ধকার দেখে অবাক হয় বটে। সে সারা রুমে লাইট অন করতে পুরো রুম খালি দেখতে পায়। তীক্ষ্ণ দৃষ্টি বলে আহিরাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথাও দেখতে পায় না। তাই আরও একটু অবাক হয়। এরপর কি আর নিজের গায়ের ব্লেজারটা খুলে রেখে দেয়। কোনো কিছু না ভেবে কাবার থেকে জামা নিয়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। রাহেলা চৌধুরী ফোন করে জানিয়ে দিয়েছিল সে বাহির থেকে ডিনার করে আসবে, তাই তার খাবার নিয়ে বসে থাকতে না করে দিয়েছে। কিয়ান ফ্রেশ হয়ে আসার পর তার বেলকনিতে দেখে সেখানেও আহিরাকে পায় না। বুঝতে পারলো আহিরা রুমেই নেই। কিয়ান আর ঘাটতে গেল না। বিরক্ত সে এইসব বিয়ে খেলাতে। 1 মাস পর হয়তো শান্তিতে ঘুমাতে পারবে, না হলে আহিরার হাত পা ছুড়াছুড়ির জন্য তার ঘুমে বেশ ব্যাঘাত ঘটত। কিয়ান সব লাইট অফ করে শুয়ে পড়ে। যা হবে সকালে দেখা যাবে। ধরনীর বুকে নতুন করে সূর্যের আবির্ভাব ঘটেছে। সূর্যের সোনালী জ্যোতি চারিদিকে ছড়িয়ে পড়েছে। সারা রাত ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, তাই আজকে সকালটা একটু ভেজা ভেজা। বাগানের গাছগুলোতে পানির ফোঁটাগুলো চিকচিক করছে। বাগানের মাটি ভেজা। আহিরার খালি পায়ে বাগানে হাঁটছে। অন্য দিনের তুলনায় গরমের জায়গায় ঠান্ডা আজকের পরিবেশটা। সকালে নামাজ পড়ার পরপরই বাগানে এসেছে। এই বাড়ির বাগানটা তার সবচেয়ে পছন্দের। আশেপাশে অনেক রকমের ফুল গাছ আছে, সাথে ভিনদেশি নাম না জানা ফুল আছে, সাথে অনেক ফলের গাছও আছে। বাগানের দেখাশোনা করার জন্য মালি আছে, সেই বাগানের পরিচর্যা করে। বাগানে নতুন গাছ লাগাবে সেটারই ব্যবস্থা করছে রকন মিয়া। আহিরা পাশে দাঁড়িয়ে তা দেখছে। আহিরারও ইচ্ছে করছে কাজ করতে, তাই সে রকন মিয়ার দিকে তাকিয়ে বলে, চাচা আমিও করি আপনার সাথে। না মানে এইসব করতে আমার ভালো লাগে আর কি। না না, তুমি করবা কেন? আমি থাকতে বাড়ির বউ তুমি। মাটি লাগলে তোমার জামা কাপড় নোংরা হয়ে যাবে। যাক সমস্যা নেই, আমি একটু করি। রকন মিয়া আর না করলো না। আহিরাকে বৃষ্টি হওয়ার জায়গায় পানি জমে আছে হালকা করে। আহিরা গাছের চারাগুলো দেখছে। অনেকগুলো নতুন পদের ফুলের গাছ সহ
এমন পাতাবাহারের গাছও আছে। রোকন মিয়া কোদাল দিয়ে জায়গা গর্ত করে নিচ্ছেন, আর আহিরা চারাগুলোর গা থেকে সিমেন্টের কাগজ দিয়ে মোড়ানো জায়গাগুলো খুলছে। রোকন মিয়া একে একে সব গাছগুলো লাগাচ্ছে, আর আহিরা সেগুলো এগিয়ে দিচ্ছে। এতে করে তার হাতে কাদা দিয়ে মাখামাখি। গাছ লাগানো শেষ হতে সেগুলোতে হালকা পানি দেওয়ার জন্য রোকন মিয়া পাইপের মাধ্যমে পানি দিচ্ছেন। এরই মাঝে তার দূরে থাকা ফোনটা বেজে ওঠে। কাজ করার তিনি ফোনটা ধরেন না, কিন্তু বারবার বেজে ওঠে। আহিরা সেটা দেখে বলে, চাচা আপনি বরং ফোনটা তুলুন, আমি পানি দিচ্ছি। না মা, থাক, কাজটা শেষ করে নেই। তুমি অনেক সাহায্য করেছো এমনিই। আমাকে দিন ফোনটা, হয়তো জরুরি তাই বারবার ফোন আসছে। আপনি ফোনটা তুলুন, আগে যান। রোকন মিয়া আহিরার কথা মতো পানির পাইপটা আহিরার হাতে দিয়ে দেয়। আহিরা মনের সুখে পানি দিচ্ছে আর গুনগুন করে গান গাইছে। আর বিন্দুমাত্র খেয়াল নেই কেউ তাকে এত সময় ধরে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করছে। কিয়ানের ব্যালকনি থেকে বাগানটা সম্পূর্ণ দেখা যায়। কিয়ান ঘুম থেকে উঠেছে আরও আগে, এখানে বসে কফি খাচ্ছিল। তখন নজর পড়ে তার আহিরার দিকে। কৌতূহলী হয়ে উঠে এসে পকেটে হাত গুজে আহিরার কাজকর্ম দেখছিল। হাতে এখনো কাদা লেগে আছে, আর এই মেয়ের হাতে বিয়াক্কেলের মতো সে হাত দিয়ে কানের পিছনে চুল গুজছে। কিয়ান কেন জানি বিরক্ত হলো। এই মেয়ে কি হাতে পায়ে বড় হচ্ছে নাকি যে ময়লা হাতে এইভাবে চুল ধরছে? কিয়ান কি মনে করে সেখান থেকে সরে সোজা নিচে বাগানে চলে যায়। এদিকে আহিরা গাছে পানি দিচ্ছিল। তখনই হঠাৎ পেছন থেকে কেউ তাকে ডাক দিতে সে চমকে পিছনে তাকায়। সাথে পানির পাইপটা এখনো সামনে ধরে রাখে, যার কারণে পানি গিয়ে সোজা কিয়ানকে ভিজিয়ে দেয়। আহিরার এমন কাজে সকাল সকাল কিয়ানের মেজাজ আবারও চটে যায়। বেয়াক্কেলের লিমিট থাকা দরকার, কিন্তু এই মেয়ে সেই লিমিট পার করে আরো 3 ধাপ এগিয়ে আছে। এদিকে কিয়ানকে দেখে আহিরা কিছুটা ভয় পেয়ে যায় নিজের করা কাজে, তাই তাড়াতাড়ি করে এই পাইপটা মাটিতে ফেলে দেয়। কিয়ান বিরক্তির সাথে বলে, স্টুপিড মেয়ে, চোখ কোথায় থাকে তোমার? সরি, ভুল হয়ে গেছে। তাহলে এসব কি লাগিয়েছ? বলেই আহিরা নরম গালে হাত লাগতে আহিরা হালকা আ করে শব্দ করে চোখ জোড়া বন্ধ করে নেয়। কিয়ান যে গালে হাত দিয়েছে সেখানটায় কিয়ান কালকে পরপর 3টা থাপ্পড় মেরেছে, যার কারণে জায়গাটা ফুলে আছে, আর ধরার কারণে ব্যথায় চিনচিন করে উঠেছে জায়গাটা। আহিরা কেমন করতে দেখে কিয়ানের ভ্রু কুচকে আসে। সে দুগালে কাতা লেপটে আছে। উপর থেকে কিয়ান মুখ দেখতে পানি, তাই এতক্ষণ তাই দেখেনি। গালেও এই মেয়ে একই দশা করে রেখেছে। আহিরা সরে দাঁড়ায় কিয়ানের কাছ থেকে। ভুলে গিয়েছিল সে কালকে এই লোক তার সাথে কি ব্যবহারটাই না করেছে। আহিরাকে সরতে দেখে কিয়ান গম্ভীর কণ্ঠস্বরে বলে, এখানে কি করছো? আর এসব কি করেছো নিজে? আমি যাই করি না কেন আপনার কি তাতে? আপনাকে বিরক্ত না করলেই তো হলো। আহিরার কথা বলার ধরন কিয়ানের পছন্দ হলো না, তাই সে দাঁত খিচিয়ে বলে, যেটা বলেছি সেটা জবাব দাও। বাড়তি কথা বললে কানে নেচে দেবো একটা। কিয়ানের কথায় আহিরার রাগে কান্না এসে পড়ল। সে কি এমন ক্ষতি করেছে যে কিয়ান তাকে এত কথা শুনে? তার চোখের কোণে অশ্রু এসে দানা পেকেছে। টইটুম্বুর চোখে সে কিয়ানের দিকে নিজের গালটা এগিয়ে দিয়ে বলে, মারুন, এতই যখন শখ আপনার। আহিরার এমন কথায় বেশ বিরক্ত বোধ করে কিয়ান। এমন বাচ্চামো করার মানে কি? সে নিজের রাগকে দমিয়ে রাখার জন্য কপালে কিছুক্ষণ আঙ্গুল চালিয়ে রাগটাকে দমিয়ে আবারও বলে ওঠে, বেশি কথা বলো কেন? আর কালকে রাতে কোথায় ছিলে? ছিলাম কোথাও একটা, আপনার রুমে না গেলেই হলো। আমার জন্য আর কষ্ট করে আপনাকে থাকতে হবে না। আহিরা পরপর টেরা টেরা উত্তর শুনে কিয়ান থাবা দিয়ে আহিরার কবজি টেনে ধরে দাঁত কিরমিরিয়ে বলে, বেশি জবান চলে তোর, তাই না? সোজা কথার উত্তর দিতে পারিস না। আহিরা নিজেকে কোনো রকমে ছাড়িয়ে নেয়। কিয়ানের ধরা জায়গাটায় হালকা লালিত হয়ে গেছে। মুহূর্তের মধ্যে আহিরা আরেক লোকের সামনে পারবে না। শুধু শুধু রাগ দেখায় তাকে। তার রুমে থাকা নিয়ে সমস্যা। এখন সে সেখান থেকে এসেছে, এতে এই লোকের সমস্যা। আহিরা কাপা কাপা গলায় বলে, বললাম তো কোথাও একটা ছিলাম, আপনার রুমে না গেলেই হলো। না হলে বলে দিয়েন এ বাড়ি থেকে চলে যাব। এই, তুই একলা বেশি বুঝিস কেন? তোকে বাড়ি থেকে যেতে বলেছে? সোজা কথার সোজা উত্তর দিবি। তাহলে আমাকে আমার মতো থাকতে দিন। আমি আপনার ঘাড়ে চেপে থাকবো না। এখান থেকে আপনি আপনার মতো থাকুন। কিয়ান বুঝলো কালকের কথা নিয়ে আহিরা হয়তো কষ্ট পেয়েছে। সে আহিরাকে কিছু বলে না এইসব নিয়ে, কারণ আহিরার এইসবে হাত নেই। তার বাবা মার কথায় বাধ্য হয়ে সে বিয়ে করেছে, তাই বেহুদায় আহিরাকে এইসবের জন্য দোষ দেয় না। কিন্তু কালকের আগের মাথায় অনেক কথাই বলেছে। সময় এক নীরব যাত্রী অদৃশ্য ডানায় ভর করে পেরিয়ে যায় প্রহর। আমরা ভাবি হাতে আছে তার লাগাম, কিন্তু সে তো অবাধ্য, চুপিসারে হারিয়ে যায়। দেখতে দেখতে চোখের পলকে কেটে গেছে 6 মাস। কদিন আগেই আহিরা এই বাড়িতে বউ হয়ে এসেছিল, আর এখন দেখতে দেখতে 6টা মাস কেটে গেছে। সময় স্রোতমান নদীর মতো এঁকে বেঁকে বয়ে চলে, থামার কোনো চিন্তা নেই তার। আহিরার দিনকাল কাটে সংসার আর পড়ালেখা নিয়ে। পড়ার চাপ বেড়েছে, পরীক্ষারও বেশি দেরি নেই।
তার আর 2 মাস গেলেই নতুন বছরের আগমন ঘটবে। কিয়ান আগের থেকে আহিরার সাথে নম্র হয়ে উঠেছে, সচরাচর রাগ দেখায় না। আগে যেমন কথায় কথায় রাগ ছাড়তো সেটাও আর করে না। বদলে গেছে রকচটা আদ্রিয়ান কিয়ান চৌধুরী। দুর্বল হয়ে পড়েছে নিজের অর্ধাঙ্গিনীর উপর। বিয়ে এমনই একটা বন্ধন যেখানে দুটি অচেনা মানব সত্তার মাঝে অদৃশ্য এক টান তৈরি করে দেয়। বিয়ে নামক বন্ধনে আল্লাহর এক অসীম রহমত থাকে, যার জন্য স্বামী স্ত্রীর মাঝে আপনা আপনি ভালোবাসা তৈরি হয়ে যায়। কিয়ান আহিরা ছোট ছোট জিনিসগুলো শত ব্যস্ততার মাঝে আহিরার সকল বিষয়গুলো খেয়াল রাখার চেষ্টা করে। আগে যখন রাহেলা চৌধুরী আহিরার কোনো দায়িত্বগুলো দিত, বিরক্তির সাথে এড়িয়ে চলার চেষ্টা করত, কিন্তু এখন এমনটা করে না। তাকে আরও বলতেও হয় না এটা করে দিতে। আহিরার কলেজে ভর্তির জন্য আহিরার গার্ডিয়ান হিসেবে রাহেলা চৌধুরী কিয়ানকে যেতে বলেছিল, কিন্তু কিয়ান সাফ সাফ রাগারাগি করে এইসব বিষয়ে তাকে জড়াতে না করে দেয়। তখন ইউসুফ চৌধুরী সেই কাজটা করেছে, কিন্তু এখন দুপুরের দিকে কিয়ান নিজে গিয়ে আহিরাকে কলেজ থেকে নিয়ে আসা, আবার মাঝে মাঝে ব্যস্ত না থাকলেও দিয়ে আসে। কিয়ানের এমন পরিবর্তনে আহিরার প্রথম প্রথম অবাক হয়। যে মানুষটা কথায় কথায় তাকে অপমান করতে থাকে, সে মানুষটা হঠাৎ এমন পরিবর্তনে আহিরাই সবচেয়ে বেশি অবাক হয়েছে। প্রথম প্রথম মনে করেছিল সে হয়তো কোনো স্বপ্ন দেখছে, যেটা ঘুম ভেঙে গেলে আবারও আগের মতো হয়ে যাবে, কিন্তু না, তাকে ভুল প্রমাণিত করে কিয়ানের মাঝে আসার পরিবর্তনগুলো সত্যিই ছিল। আহিরা এর আগে কাউকে কোনোদিনও ভালোবাসেনি, তাই বিয়ে ঠিক হওয়ার পর কিয়ানকে নিয়ে যতটুকু জড়তা ছিল ততটুকু ভালো লাগাও ছিল। সে সবসময় চাইতো তার প্রথম ভালোবাসা ভালো লাগা সবকিছুই তার স্বামীকে ঘিরেই হবে। তাই মনের মধ্যে যেমন ভয় ছিল তেমনই স্বপ্ন ছিল যে সে তার স্বামীকে খুব ভালোবাসবে, কিন্তু কিয়ানের তিক্ত ব্যবহারগুলোর কারণে আহিরার সাহস হয়ে ওঠেনি কিয়ানের সাথে সেইভাবে কোনো সম্পর্ক গড়ে তোলার। কিন্তু কিয়ানের মাঝে পরিবর্তনগুলো সবচেয়ে বেশি খুশি সেই হয়েছে। ব্যস্ত নগরী, দুপুর 2:25, এখনো কংক্রিটের বুক জুড়ে কোলাহলের ঢেউ বয়ে যাচ্ছে নিরন্তর। সূর্যের তীব্র তাপে গলতে থাকা অ্যাসফল্ট যেন ধোয়া তুলে নিঃশ্বাস নিচ্ছে। গরমের তেজে বাতাস পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে, যেন শ্বাস নিতেও কষ্টদায়ক হয়ে উঠছে। রাস্তা জুড়ে মানুষের ভিড়ে ভরা, কেউ বাস ধরছে, কেউ হর্নে চিৎকার করা গাড়ির ভেতর বন্দি, আবার কেউ ক্লান্ত মুখে ফুটপাত ধরে হাঁটছে তাদের গন্তব্য স্থলে পৌঁছানোর জন্য। কলেজের বাইরে দাঁড়িয়ে আছে আহিরা। ছুটি হয়েছে আরও 1 ঘন্টা আগে, কিন্তু বাড়ি থেকে কোনো গাড়ি আসেনি এখনো। তীব্র গরমে বেহাল দশা আহিরার। দাঁড়িয়ে থাকাটা দায়ী হয়ে দাঁড়িয়েছে। আহিরা বুঝতে পারছে না রহিম কাকা কেন এখনো আসছে না। রহিম কাকা বাড়ির ড্রাইভার, লোকটা মোস্তফা হোসেনের বয়সের, তাই আহিরা কাকা বলে ডাকে। রহিম কাকা তার ক্লাস শেষ হওয়ার 20 মিনিট আগে কলেজে এসে পৌঁছে যায়, কিন্তু আজকে 1 ঘন্টারও বেশি হয়ে গেছে। কলেজের দিকটা ফাঁকা হয়ে এসেছে। আহিরার কাছে ফোনও নেই যে বাড়িতে ফোন করে গাড়ি না আসার কথাটা জানাতে পারতো। প্রথমে ভেবেছিল রাস্তায় জ্যাম থাকা একটু দেরি হচ্ছে, কিন্তু দেখতে দেখতে 1 ঘন্টার মতো পেরিয়ে গেছে। কলেজ থেকে বাড়ি যেতে 3 মিনিটের মতো সময় লাগে যদি রাস্তায় জ্যাম না থাকে। আহিরা দাঁড়িয়ে থাকতে চাইল না, কারণ দূরেই তার কলেজের ছেলে দাঁড়িয়ে তার দিকে বাজেভাবে তাকিয়ে আছে। আহিরার ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না। অনেকক্ষণ ধরে দেখছে ছেলেগুলোকে। এই ছেলেগুলোর বেশ খারাপ রেকর্ড আছে। কলেজের মেয়েদের বিরক্ত করা থেকে শুরু করে টিচারদের সাথেও খারাপ ব্যবহারের রেকর্ড আছে। কেউ কিছু বলতে পারে না, কারণ এই ছেলেগুলোর পরিবার যথেষ্ট প্রভাবশালী, যার জন্য কলেজ থেকে কিছু বলেও লাভ হয় না। কয়েকদিন আগেও তাদের ক্লাসের একটা মেয়েকে জোর করে ফাঁকা রুমে নিয়ে তার ক্ষতি করার চেষ্টা করেছিল। ভাগ্য ভালো, ঠিক সঠিক সময়ে সেখানে তাদের কলেজের ঈশান স্যার পৌঁছে গিয়েছিল, যার জন্য মেয়েটা বেঁচে যায়। এরপর কলেজ থেকে শাস্তি হিসেবে এদেরকে 1 সপ্তাহের জন্য রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছিল। আহিরার ব্যাগে টাকা রয়েছে, তাই ঠিক করলো এখানটায় আর না দাঁড়িয়ে কোনো রিক্সা ভাড়া করে বাড়িতে চলে যাবে। যেই ভাবা সেই কাজ। আহিরার হাঁটা শুরু করে দিয়েছে। আহিরাকে যেতে দেখে পিছনের ছেলেগুলো তার পিছে পিছে আসতে থাকে, যেটা দেখে আহিরা একটু ভয় পায় বটে। আশেপাশে আতঙ্কিত চোখে রিক্সা খুঁজতে থাকে, কিন্তু এখন একটা রিক্সা চিহ্ন দেখতে পাচ্ছে না। আহিরা আগের থেকেও হাঁটার গতি বাড়িয়ে দিয়েছে। হাঁটতে হাঁটতে তার কোনো দিকে খেয়াল নেই। হঠাৎই সামনে থেকে তীব্র জোরে গাড়ির হর্নের শব্দ কর্ণকুহরে আসতে আহিরা সামনে দৃষ্টি তাক করতে নিজের অতি নিকটে একটা গাড়ি দেখতে পায়। আহিরা ভয়ে পিছিয়ে যেতে নিলে পায়ের সাথে পা বেজে নিচে রাস্তায় পড়ে যায়। আহিরা সরে যাওয়ার সুযোগটুকু পায় না। আহিরার ভয়ে 2 চোখ খিচে বন্ধ করে নেয়, আর মনে মনে আল্লাহ আল্লাহ করছে, এই বুঝি আজকেই তার শেষ দিনের পৃথিবীতে। আহিরা অনেকক্ষণ যাবৎ চোখ বন্ধ করে রয়েছে। সামনে থেকে পরিচিত মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসতে আহিরা পিটপিট করে চোখ খুলতে দেখতে পায় গাড়িটা তার অতি নিকটে থেমে রয়েছে, যেটা দেখে আহিরার ভয় পেয়ে গেলেও পর মুহূর্তে যখন বুঝতে পারে তার কিছুই হয়নি আর আবারও একইভাবে তাকে কেউ ডেকে যাচ্ছে, তখন সে চোখ তুলে পাশে তাকাতে রিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। রিয়াকে দেখে বেশ অবাকই হয় আহিরা। এই রাস্তায় রিয়া আবারও বলে ওঠে, আর ইউ ওকে আহিরা? আহিরা কোনো প্রকারে নিজেকে সামলে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। পদতলে যন্ত্রণা যেন তরঙ্গিত ব্যথা স্রোত বয়ে যাচ্ছে তার। পাকা পথের রুক্ষ প্রান্তে ছুলে গেছে রং
রক্ত রঙা ক্ষত ফুলে উঠেছে। তথাপি সেদিকে বিন্দুমাত্র লক্ষ্য না রেখে মুখে কৃত্রিম হাসির রেখা টেনে আহিরা দৃষ্টি নিবদ্ধ করলো রিয়ার দিকে। তারপর সে বলে, জি আপু, ঠিক আছি। তুমি এখানে কি করে? রিয়া বিরক্তির সাথে আহিরার দিকে তাকিয়ে বলে, আমার গাড়ির সাথে তোমার অ্যাক্সিডেন্ট হতে নিয়েছিল। মাঝ রাস্তায় এভাবে কেউ দৌড়ায়? আসলে আপু, না মানে ভুলে হয়ে গেছে আর কি। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে কি করছো? আমার জানা মতে তোমার কলেজ তো আরো আগে শেষ, তাহলে বাড়িতে না গিয়ে এখানে? আসলে আপু, রহিম কাকা এখনো আসেনি, আর অনেক দেরি হয়ে গেছে, তাই একাই যাওয়ার জন্য রিক্সা খুঁজছিলাম আর কি। রিয়া আহিরার কথায় তেমন একটা বিশ্বাসযোগ্য মনে হলো না, কারণ আহিরার মুখে স্পষ্ট ফুটে আছে আতঙ্কের ছাপ। মনে হচ্ছে কোনো কিছু নিয়ে ভয়ে আছে। তার উপর মেয়েটা ঘামছে, তাই আরো বিশ্বাস হলো না। সে তীক্ষ্ণ দৃষ্টিতে চারিদিকে তাকাতেই দূরে সেই ছেলেগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, যারা তাদের দিকে তাকিয়ে রয়েছে। রিয়া বিষয়টা আন্দাজ করতে পারলো আসলে কি হয়েছে, তবুও মনের গভীর এক অদ্ভুত ক্ষোভ বয়ে গেল তার। সে আহিরাকে কোনোদিনই পছন্দ করতে পারেনি, আর করবেই বাকি করে। মেয়েটার কারণেই তো কিয়ানকে সে হারিয়েছে, তার ভালোবাসার পরিসমাপ্তি ঘটেছে। কিন্তু যখন জানতে পেরেছে কিয়ান আহিরাকে মেনে নেয়নি যেমন ভাবে নেওয়া উচিত ছিল, তখন থেকে আহিরার উপর রাগটা দেখায় না। মনের মধ্যে এখনো আশা আছে কিয়ান তারই হবে, কিন্তু তার আগে আহিরাকে তার রাস্তা থেকে সরাতে হবে, না হলে সে কোনোভাবে কিয়ানকে পাবে না। রিয়া আহিরার দিকে তাকিয়ে কিছু একটা ভাবতেই মনে মনে হেসে ওঠে। এরপর আহিরার দিকে তাকিয়ে বলে, আচ্ছা আমার গাড়িতে আসো, আমি ওই দিকেই যাচ্ছি, তোমাকে ওখানে নামিয়ে দিব, চলো। আহিরার যেন দেহে প্রাণ ফিরে পেল। রিয়া কেন জানি সবসময় তাকে এড়িয়ে চলে, তার উপর তার সাথে মেপেও কথা বলে। আহিরার কেন জানি মনে হয় রিয়ার কোনো একটা কারণে তার উপর ভীষণভাবে ক্ষিপ্ত, কিন্তু বলে উঠতে পারে না, কিন্তু তার ব্যবহারে সেটা প্রকাশ পায়। রিয়ার অত্যন্ত সুন্দরী। প্রথম যখন দেখেছিল, আহিরা কয়েক মিনিট পলক না ফেলে চেয়ে রয়েছিল রিয়ার দিকে। রিয়ার হাঁটা চলা থেকে শুরু করে সবকিছুতে আলাদা একটা তেজ ছিল, যে কেউ এই প্রথম সাক্ষাতে রিয়ার প্রেমে পড়তে বাধ্য। সে মেয়ে হয়েও এতটা মুগ্ধ হতে পারলে কোনো ছেলে তো তার থেকেও দ্বিগুণ মুগ্ধ হবে রিয়ার উপর। আহিরা এটাও শুনেছে রিয়া আর কিয়ান নাকি খুব ক্লোজ, কিন্তু কিয়ানের পক্ষ থেকে কোনোদিনই এমন কিছুই দেখেনি। বরং কিয়ান রিয়ার উপস্থিতিতে বেশ বিরক্ত বোধ করে, কিন্তু রিয়া কিয়ানের প্রতি একটু পাগলাটে স্বভাবের। কিয়ানের কথা উঠলে রিয়া কেমন জানি পাগলাটে হয়ে যায়, যেটা আহিরা না চাইলেও মনের এক কোণে কেমন চিনচিন ব্যথা করতো, কিন্তু মুখ ফুটে কিছু বলার তার সাহস হয়ে ওঠেনি। রিয়া 2 দিন পর পর চৌধুরী বাড়িতে আসে, এমনকি নিজ হাতে রান্নাও করে। রাহেলা চৌধুরীর সাথে কিয়ানের জন্য রান্না সে করতে পারে না, কিন্তু কিয়ানের জন্য চেষ্টা করে, যেগুলো দেখার পর আহিরার আরো খারাপ লাগতো, কিন্তু চুপ থাকতো। কারণ রিয়াকে কিয়ানকে নিয়ে এত উতলা হতে দেখলেও কিয়ানকে কোনোদিনও রিয়ার জন্য এমন করতে দেখেনি, তাই সে এতটা ভাবে না। তার স্বামী তো ঠিক আছে, তাতেই তার চলবে। আর এই মুহূর্তে আহিরা রিয়ার সাহায্য নেওয়া ছাড়া কোনো উপায় নেই। সে যদি এখন না করে, তাহলে দূরে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো তার ক্ষতি করে দিবে, তাই তার চেয়ে ভালো রিয়ার সাথে চলে যাওয়া। আহিরা রিয়ার দিকে তাকিয়ে বলল, ওকে আপু, তোমাকে অনেকগুলো ধন্যবাদ। রিয়া আহিরাকে গাড়িতে উঠতে বলে সে ড্রাইভিং সিটে বসে পড়ে। সেই ড্রাইভ করছিল এতক্ষণ। আহিরার পিছনে দরজা খুলে ভিতরে প্রবেশ করা মাত্রই সেখানে রিককে বসে থাকতে দেখে আতকে উঠে। অধৈর্যরা ভূমিকম্পের ন্যায় কম্পিত হতে থাকে, আর রিক আহিরাকে দেখে বাঁকা হাসে। গাড়ির সামনের আয়নায় আহিরাকে এভাবে আতকে উঠতে দেখে রিয়াও একই ভঙ্গিতে বাঁকা হাসে। রিয়া আবারও বলে, আহিরা দরজা লাগাও, দেরি হয়ে যাবে আমাদের। আহিরা কি করবে বুঝতে পারছে না। কাঁপা কাঁপা হাতে দরজাটা লাগিয়ে একদম গাড়ির জানালা ঘেঁষে বসে পড়ল। তার থেকে কিছুটা দূরে রিক তার দিকে বাজে দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। রিক রিয়া চাচাতো ভাই। রিয়ার সাথে সাথে মাঝে মাঝে চৌধুরী বাড়িতে আসে, আর রিক যতবারই সেই বাড়িতে যায় আহিরার রুমের থেকে বের হয় না। কিছু মাস আগের ঘটনা। রিক প্রথমবার যখন তাদের বাড়ি যায়, তখন সেও সালাম বিনিময় করে। তখন রিকের চাহনি আর অঙ্গভঙ্গি একদমই আহিরার ভালো লাগে না। তার দিকে কেমন বাজে দৃষ্টিতে তাকিয়ে রয়েছিল পুরোটা সময়। আহিরার অনেক অস্বস্তি হচ্ছিল, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছিল না। সেদিনটা আহিরা কোনো রকমে কাটলেও পরের বার যখন রিক বাড়িতে আসে, তখন সকলেই অন্য রুমে চলে গিয়েছিল। আহিরা সেখানে কিছু একটা করছিল। রিক তখন সেখানে উপস্থিত ছিল না, কিন্তু হঠাৎ আহিরা নিজের কোমরে কারো স্পর্শ পেতে চমকে ওঠে। আর দূরে সরে যেতে নিলে রিক শক্ত করে আহিরার হাতের কবজি টেনে ধরে নিজের কাছে এনে আহিরাকে ভীষণ বাজেভাবে স্পর্শ করেছিল, যেটায় আহিরার লেচন জোড়ায় অশ্রুকণা জমা হতে থাকে। কোনোদিন এমন বাজে স্পর্শের সম্মুখীন হতে হয়নি এর আগে। আহিরা ছাড়া পাওয়ার জন্য ছটফট করছিল, আর সেটা রিক উপভোগ করছিল। আহিরাকে আরো বাজে প্রস্তাব দেয় রিক। সেই সময় আহিরা তখন আটকে থাকা অশ্রুগুলো বাঁধ ভাঙা বৃষ্টির মতো ঝরে পড়ছিল গাল বেয়ে। নিজেকে বাঁচানোর জন্য আহিরার কোনো উপায় না পেয়ে রিকের হাতে কামড় দিয়ে সেখান থেকে পালিয়ে আসে।
এরপর থেকে রিক যখনই সেই বাড়িতে আসতো নানাভাবে আহিরাকে বাজেভাবে ধরার চেষ্টা করত। আর আহিরা কাউকে এই ব্যাপারে মুখ ফুটে বলতেও পারতো না, কারণ এইসব যদি কাউকে বলে তারই চরিত্রে দাগ লেগে যাবে। রাহেলা চৌধুরী আর ইউসুফ চৌধুরী তাকে খারাপ ভাবতে শুরু করতো, আর কিয়ান নিশ্চয়ই সে ভাবতো সে স্বামী থাকা সত্ত্বেও অন্য কারোর সাথে থেকে কিয়ানকে ধোকা দিচ্ছে। সব মিলে আহিরা চুপ থাকাটাই বেছে নিয়েছে। তাই রিক সে বাড়িতে আসলে আহিরা ভুলেও রুমের বাইরে বের হয় না। রাহেলা চৌধুরীর শত টাকার পরও সে বের হয় না। গাড়ি চলছে আপন গতিতে, আর আহিরার মনে ভয় জেঁকে বসেছে, কিন্তু রিয়া থাকায় কিছুটা ভয় কম লাগছে। রিয়া নিশ্চয়ই এসব সহ্য করবে না। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে সর্বনাশ তো সে বসে দেখবে না। তাই আহিরা নিজেকে শান্ত রেখেছে। এদিকে রিক তার ফোনের কিছু টাইপ করে কাউকে সেটা পাঠাতেই সামনে ড্রাইভ করা রিয়ার মুখে শয়তানি হাসি ফুটে ওঠে। কিছু দূর যেতে রিয়া গাড়িটা হঠাৎ থামিয়ে দিয়ে পিছনে ফিরে রিক আর আহিরার দিকে তাকিয়ে বলে, আমি একটু সামনের ব্যাংকে যাচ্ছি টাকা তুলতে, আমার কাছে ক্যাশ নেই, তাই তোমরা দুজন এখানে অপেক্ষা করো, আমি আসছি। রিয়ার কথা শুনে আহিরা ভয়ে আটকে ওঠে। রিয়া এখান থেকে বের হয়ে গেলে রিক যে তার সাথে আবার উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবে সেটা স্পষ্ট বুঝতে পারছে। আর সে কিছুতেই রিকের সাথে এখানে একা গাড়িতে থাকতে চায় না। তাই সে রিয়ার দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বলে ওঠে, আপু তোমার সাথে আমাকেও নিয়ে চলো, আমি এইখানে থাকবো না। রিয়া যেন ইচ্ছে করে আহিরার কথাগুলো না শোনার ভান করে কোনো কথা ছাড়াই গাড়ি থেকে বের হয়ে গেল। আর এদিকে আহিরা অসহায় চোখে রিয়ার যাওয়ার দিকে তাকিয়ে রয়েছে। এখন তার কি হবে? আহিরার ভয়ে গলা শুকিয়ে সম্পূর্ণ কাটকাট হয়ে গেছে। সে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। মনে হচ্ছে গাড়ির ভিতরে কোনো অক্সিজেন আসছে না। প্রচন্ড ভয়ে সে ঘেমে উঠেছে এসির ভিতরেও। আহিরাকে এইভাবে ভয় পেতে দেখে রিক আবারও বাঁকা হেসে উঠে বিদঘুটে ভাবে শব্দ করে। এই শব্দ শোনার পর আহিরা আরো যেন ঘেমে উঠেছে। দিকে রিক হাসতে হাসতে আহিরার দিকে তাকিয়ে বলে ওঠে, সুইট হার্ট, এবার কোথায় যাবে? এতদিন অনেক লুকোচুরি করেছো, কিন্তু আজকে কি করে লুকাবে? কোথায় লুকাবে? তুমি চাইলে আমার বুকের ভিতরে লুকাতে পারো, আমি কিন্তু মাইন্ড করব না। বলে আবারও বিদঘুটে ভাবে শব্দ করে হেসে ওঠে। রিকের হাসির শব্দে পুরো গাড়িটা কেমন জানি কেঁপে উঠছে মনে হচ্ছে। আহিরার ভয়ে নিজের কোলের উপর থাকা ব্যাগটা চেপে বসে রয়েছে একদম জানালা ঘেঁষে। যদি পারতো তাহলে মাটি ফাঁক করে এখান থেকে ছুটে পালিয়ে যেত। রিক আহিরার নিকটে চলে আসা ধীরে ধীরে আহিরার দিকে হাত বাড়াতে নিলে আহিরা কোনো রকমে কঠিন গলায় রিকের দিকে তাকিয়ে বলে, আমাকে একদম ছবে না বলে দিলাম, নইলে চিল্লানো শুরু করবো আমি, সাথে রিয়া আপুকেও সব বলে দেব। আহিরার কথা শুনে রিক আবারও শব্দ করে হেসে ওঠে। রিক কিছু সময় হাসতে হাসতে হঠাৎ হাসি থামিয়ে আহিরার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে, যত ইচ্ছে চিল্লাও, কারো কানে তোমার সুন্দর কণ্ঠস্বর পৌঁছাবে না। আর কাউকে কি বলবে? কোনো লাভ হবে না। কে বিশ্বাস করবে তোমায়? তুমি তো আমাকে নিজের রূপের জালে ফাঁসিয়ে এইসব করাচ্ছ, আবার আমার দৌড় দিচ্ছ। এটা কিন্তু একদম ঠিক না সুইটহার্ট। বলেই হেসে উঠে আহিরা। বুঝতে পারলো তার এইসব হুমকিতেও রিকের কিছু যায় আসবে না। তাই সে ঠিক করলো গাড়ি থেকে নেমে পড়বে। তাই অন্য হাত দিয়ে গাড়ির দরজাটা খুলতে চায়, কিন্তু তার আগে রিক থাবা দিয়ে আহিরার বাহু টেনে ধরে নিজের কাছে এসে তার সাথে জোরাজোরি করতে শুরু করে। এদিকে আহিরার আটকে থাকা অশ্রুকণাগুলো ঝরতে থাকে অঝরে। আহিরা বারবার না করছে, তা কিছুতে মানা করছে, কিন্তু রিক যেন আহিরার এই আকুতিগুলো উপভোগ করছে। সে আলাদা এক শান্তি পাচ্ছে। এইভাবে আহিরাকে চটফট করতে দেখে আহিরা গলা ফাটিয়ে কান্না করছে, কিন্তু তার এই কান্নার শব্দ বাহিরে যাচ্ছে না, গাড়ির চার দেয়ালেই বেজে উঠছে। রিক একের পর এক বাজেভাবে ছুঁয়ে দিতে চাইছে আহিরাকে, কিন্তু আহিরা নিজেকে বাঁচানোর জন্য চোখ বন্ধ করে হাত পা ছোড়াছুড়ি করছে। তার বিয়ের এত মাস পরও তার নিজের স্বামী কোনোদিনও তাকে গভীরভাবে ছুঁয়ে দেখেনি। সেখানে অন্য একটা বেগানা পুরুষ তাকে কলঙ্কিত করতে উঠে পড়ে লেগেছে। আহিরা যদি নিজেকে আজকে রক্ষা না করতে পারে তাহলে তার স্বামীকে মুখ দেখাবে কি করে? ধ্বংস হয়ে গুড়িয়ে যাচ্ছে আহিরা ভিতরে ভিতরে। আহিরার গাড়ির চারিদিকে নজর বুলাচ্ছে, নিজের আত্মরক্ষা করার জন্য কিছু একটা খুঁজছে, কিন্তু কোনো কিছুই দেখতে পায় না। এতে যেন তার মাথা আরো চক্কর দিয়ে ওঠে, কি করবে না কি করবে। এদিকে রিক আহিরার এত ছোটাছুটিতে বেশ চটে গিয়েছে। রাগে রিকের ফর্সা মুখখানি লালচে হয়ে উঠেছে। হিংস্র হাতে থাবা দিয়ে আহিরাকে আবারও ধরতে নিলে সে সরে যাওয়ার ফলে আহিরার কলেজের জামার হাতা ছিঁড়ে কিছুটা কাপড় রিকের হাতে চলে আসে। আহিরা শেষমেশ নিজেকে বাঁচানোর জন্য নিজের ব্যাগটা দিয়ে একের পর এক রিকের মাথায় বাড়ি মারতে থাকে। সাথে রিকের পেট বরাবর লাথি মারে 3-4টা, যার কারণে রিক ব্যথায় আর্তনাদ করে ওঠে। সাথে প্রচন্ড রকম রেগে হুঙ্কার দিয়ে ওঠে সে। আহিরা সেই সুযোগে গাড়ির দরজা খুলে সেখান থেকে সজোরে রাস্তা দিয়ে নিজের প্রাণ নিয়ে কোনো দিকে না থেকে ছুটে চলতে থাকে। পেছনে তার রাস্তার মাঝে ব্যাগটা রাস্তায় পড়ে রয়েছে। আহিরার পায়ের জুতাটা পর্যন্ত খুলে গেছে। সেটা পরে নেওয়ার আহিরার ইচ্ছে জাগলো না। সে এখন নিজেকে বাঁচানোর নেশায় ডুবে আছে। রাস্তা যেন উত্তপ্ত লাভা ঠেলে দিয়েছে কেউ মনে হচ্ছে।
আহিরার পায়ের তালু ঝলসে যাবে মনে হচ্ছে, কিন্তু সে থামছে না। নালে রিকের হাত পড়লে সে রক্ষা পাবে না। সে নিজেকে কোনোভাবে কলঙ্কিত করতে চায় না। রিক তার পিছে আসছে কিনা আহিরা জানা নেই। রাস্তায় থাকা ছোট ছোট ইটের টুকরা তার পায়ের ভিতরেও ঢুকে গেছে ইতিমধ্যে, যার কারণে হালকা হালকা রক্তপাত শুরু হয়েছে। প্রচন্ড রকমের ব্যথায় আহিরার পা ভেঙে পড়ে যেতে নিল কয়েকবার। অনেকটা দূরে চলে এসেছে। আশেপাশে মানুষজন আরও কম, হাতে গোনা কয়েকজনই রয়েছে। তারাও বাঁকা চোখে আহিরার দিকে চেয়ে রয়েছে, কারণ আহিরার অবস্থা তেমন একটা ভালো নয়। জামা ছেঁড়া, চুলগুলো কেমন এলোমেলো, সব মিলে বেহাল একটা দশা। আহিরার কিছু দূর গিয়ে একটা রিক্সা দেখতে পায়। রিক্সাওয়ালা রিক্সার উপর বসে বিশ্রাম করছে, দেখেই বোঝা যাচ্ছে হয়তো এই সময়টাতে একটু বিশ্রাম নিয়ে আবারও কাজে লেগে পড়বে। আহিরা ছুটে সেই রিক্সাওয়ালার কাছে ছুটে যায়। কান্না করতে করতে অনুনয় স্বরে বলতে থাকে, চাচা প্লিজ আমাকে একটু বাড়ি পৌঁছে দিন না। আপনি যত টাকা নিতে চান নিয়েন, তাও আমায় একটু সাহায্য করুন। হঠাৎ কারো আগমনে রিক্সাওয়ালাটাও চমকে যায়। তিনি আহিরার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে তাড়াতাড়ি করে বসা থেকে উঠে আহিরার দিকে তাকিয়ে বলে, আচ্ছা মা, আসো, কই যাইবা ওটা বলো, আমি নিয়ে যাইতাছি। আহিরার রিক্সাওয়ালার কথা শুনে তাড়াতাড়ি করে উঠে পড়ে। রিক্সার ঠিকানা বলে দেয়। কোনো রকমে রিক্সা চলছে আপন গতিতে, আর রিক্সায় বসেও একাধারে কেঁদে চলছে আহিরা। আজকে কত বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে সেটা সেই মাত্র জানে। আগে কোনোদিন এমন ভয়ানক পরিস্থিতিতে পড়তে হয়নি। আজকে যদি সে নিজেকে বাঁচাতে না পারতো, তাহলে হয়তো কোনোদিনও কিয়ানের মুখোমুখি হতে পারত না। নিজেকে শেষ করা ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো পথ থাকতো না। পা থেকে অনেকখানি রক্ত বের হয়েছে, প্রচণ্ড জ্বালাপোড়া করছে পদচরণে, কিন্তু তার থেকে বড় জ্বালাপোড়া করছে তার অন্তরে। বাড়িতে আসা মাত্রই রাহেলা চৌধুরী আহিরাকে দরজায় দেখে ছুটে আসেন বিধ্বস্ত আহিরার দিকে। কান্না করতে করতে চোখ মুখ লালচে হয়ে গেছে। আহিরার এমন অবস্থা দেখে তিনি কিছুটা আন্দাজ করতে পারলেন আহিরার সাথে খারাপ কিছু হয়েছে। আহিরার কে আসতে না দেখে রাহেলা চৌধুরী বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন। কয়েকবার রহিমকে ফোন করার পর জানতে পারলো রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেছে, তাই নাকি সে কলেজে গিয়ে এখনো পৌঁছাতে পারেনি। সেটা শোনার পর তিনি রহিমকে অনেকক্ষণ বকাঝকা করেন। তারপর ঠিক করে বাড়ির আরেকটা গাড়ি নিয়ে আহিরার কলেজে যাবেন। ততক্ষণে 2টারও বেশি বেজে গিয়েছে, কিন্তু তখন রহিম জানায় তার নাকি রাস্তায় রিয়ার সাথে দেখা হয়েছে, আর রিয়াই নাকি আহিরাকে সেই পথে বাড়িতে নিয়ে যাবে। তাই আর তিনি যাননি। তিনি বাড়িতেই বসে আহিরার আসার অপেক্ষা করছিলেন, কিন্তু 3টা বেজে গেছে। তারপরও আহিরা বা রিয়া কাউকে আসতে না দেখে রাহেলা চৌধুরী আর বসে থাকতে পারলেন না। স্বামীর কাছে ফোন দিয়ে সবকিছু খুলে বলে। ইউসুফ চৌধুরী মানুষ পাঠিয়েছে আহিরার কলেজে, কিন্তু সেখানে নাকি আহিরা নেই। রাহেলা চৌধুরী রিয়াকে অনেকবার ফোন দিয়েছেন, কিন্তু রিয়া তার ফোনই উঠায়নি, যার জন্য তিনি আরও অস্থির হয়ে উঠেছেন। তাই তিনি কলেজের উদ্দেশ্যে যেতে নিলে আহিরাকে এমন অবস্থায় বাড়িতে ঢুকতে দেখে তার রুহ আটকে উঠে। তিনি ছুটে যায় আহিরার কাছে। আহিরা রাহেল চৌধুরী স্নেহময় স্পর্শ পেতে তার বুকে কান্নায় লুটিয়ে পড়ে। রাহেলা চৌধুরী শক্ত করে জড়িয়ে ধরে, চিৎকার করে অঝেরা কান্না করছে আহিরা। রাহেলা চৌধুরী মন আবারও কু ডাকছে। আহিরার এমন কান্না দেখে তিনি আহিরার মাথায় হাত বুলিয়ে দিয়ে অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করেন, কি হয়েছে রে মা? আমাকে বল, কি হয়েছে? কোথায় ছিলি তুই এতক্ষণ? কান্না থামা মা, আমাকে সব বল, না হলে বুঝবো কি করে তোর কি হয়েছে। আহিরা যেন কান্না ছাড়া এই মুহূর্তে কিছুই বলতে পারল না। তার শরীর অসম্ভবভাবে কাঁপছে। রাহেলা চৌধুরী স্পষ্ট বুঝতে পারল আহিরার সাথে খারাপ কিছু হয়েছে, যার জন্য মেয়েটা এতটা ভয় পেয়েছে আর তার শরীর এইভাবে কাঁপছে। কয়েকজন সার্ভেন্টও আহিরার এমন দশা দেখে অবাক হন। আহিরাকে এত খারাপভাবে কাঁদতে দেখেছেন তারা। একজন গিয়ে তাড়াতাড়ি করে ঠান্ডা পানি নিয়ে এসে রাহেলা চৌধুরীর দিকে এগিয়ে দেয়। রাহেলা চৌধুরী আহিরার মুখটা তার বুক থেকে তুলে নরম কণ্ঠে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকে, পানিটা খেয়ে নে, তারপর মাকে সব বল কি হয়েছে। না বললে বুঝবো কি করে তোর কি হয়েছে। বলেই রাহিলা চৌধুরী পানির গ্লাসটা আহিরার মুখের সামনে এগিয়ে ধরেন। আহিরা কোনো রকমে পানিটুকু শেষ করে। এরপর তিনি আহিরাকে নিয়ে সোফায় বসিয়ে দিয়ে আহিরাকে ভালো করে পর্যবেক্ষণ করতে দেখতে পায় আহিরার হাতসহ গালে গলায় হাতে ছাপ। ফর্সা শরীর হওয়ায় ছাপগুলো বেশ ভালো করে বোঝা যাচ্ছে। তার উপর জামার হাত ছেঁড়া। সব মিলে তিনি যা বুঝার বুঝলেন। তার বুকটাও একইভাবে কেঁপে উঠল এসব দেখে। কিন্তু আহিরা যতক্ষণ না কিছু বলছে তিনি শান্ত হতে পারছেন না। তিনি কাঁপা কাঁপা গলায় আহিরার দিকে তাকিয়ে বলে, এইসব কি করে হলো? কে করেছে? আমাকে বল আহিরা, চুপ করে থাকিস না মা। আহিরা কোনো রকমে তার কান্না দমিয়ে রেখে হেঁচকি তুলতে তুলতে ভাঙা ভাঙা শব্দে বলতে থাকে, মা, ওই রিক রিক আমার সাথে জোর জবরদস্তি করেছে মা। উনি উনি অনেক খারাপ। আহিরার কথা শুনে রাহেলা চৌধুরী অবাক না হয়ে পারলেন না। রিক এমনটা করছে? তিনি আবারও জিজ্ঞাসা করে, তো তুই ঠিক আছিস তো? ও ও তোর কোনো ক্ষতি করেনি তো? আহিরা কান্না করতে করতে মাথা নাড়িয়ে না জানায়।
এটা দেখে রাহিলা চৌধুরী যেন দেহে প্রাণ ফিরে পেলেন। নিজের ছেলের বউ যদি ধর্ষণ হতো তাহলে তিনি নিজের ছেলেকে কি জবাব দিত? সবকিছু তো তাদের উপরই ছেড়ে দিয়েছে ছেলেটা। আর সবচেয়ে বড় কথা, আহিরার কাছে সবচেয়ে বেশি ছোট হয়ে যেত তারা। তাদের বাড়ির বউকে রক্ষা করতে পারেনি। তিনি আহিরাকে নিজের বুকে টেনে নেন। মেয়েটা এখনো ভয়ে কাঁপছে। আল্লাহর রহমতে বেঁচে গেছে তাদের বাড়ির সম্পদ। অনুরোধে এ সময়ের পালা বদলে ধীরে ধীরে ধরিত্রী চারিদিকে নেমে আসছে প্রগাঢ় অন্ধকার। নীল আকাশের ঝলমলে পরিষ্কার আকাশ পাল্টে গিয়ে কালো আধারে ঢেকে গেছে গোটা আকাশটা। আকাশে আজকে কোনো চন্দ্রের দেখা নেই, সাথে নেই কোনো তারা নক্ষত্র। আজকে আকাশটা সম্পূর্ণ কালো ঢাকা। অন্য দিনের মতো তারারা চিকচিক করে ঝলমল করছে না। আজকে আকাশও যেন আহিরার সাথে কেঁদে উঠেছে। তার মনটাও আহিরার মতো বিষাক্ত কিছু স্মৃতিচরণে কেঁদে উঠছে। যে মেয়ে অন্ধকারে একা থাকতে ভীষণ রকমের ভয় পায়, সে মেয়ে বিকেল থেকে অন্ধকার রুমে রয়েছে। সে তখন এসে রুমে নিজেকে বন্দি করে নিয়ে আর নিচে নামেনি। রাহেলা চৌধুরী আর ইউসুফ চৌধুরী বেশ কয়েকবার তার কাছে এসে তার সান্ত্বনা দিয়ে গেছেন আর বারবার তার কাছে অনুতাপ প্রকাশ করছেন। এখানে তাদেরও বেশ ভুল ছিল। তারা সময় মতো যদি যেত তাহলে আহিরাকে এরকম পরিস্থিতিতে পড়তে হতো না। কিয়ান দুদিন ধরে ঢাকার বাহিরে গিয়েছে, তাই এমন একটা পরিস্থিতিতে আহিরার পাশে নেই। আহিরা বিছানার এক কোণে গুটিসুটি মেরে শুয়ে আছে। চুলগুলো পাগলের মতো অগোছালো হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা বালিশ জুড়ে। হঠাৎই অন্ধকারের মাঝে কেউ আহিরার হাত শক্ত করে চেপে ধরে এক ঝটকায় বুকের মধ্যে তীব্র শক্ত করে আঁকড়ে ধরেছে। আহিরা ভয় পেয়ে গেছে। চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাগুলো ভেসে উঠতে এসে কেঁদে ওঠে। কিন্তু গায়ের গন্ধটা নাকে এসে বাড়ি খেতে আহিরাও অন্ধকারের মধ্যে থাকা মানুষটাকে শক্ত করে আঁকড়ে ধরে শব্দ করে কান্না করতে থাকে। এতক্ষণ পর এই মানুষটাকে পেয়ে আহিরা যেন আবারও ছোট বাচ্চা হয়ে গেছে। ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। মনে হচ্ছে আহিরা কিয়ানের বুকের ভেতরে ঢুকে যাবে। কিয়ান আলগা হাতে আহিরাকে কোলে তুলে নিয়ে বসে পড়ে আর আহিরা কিয়ানের গলা জড়িয়ে কান্না করছে। অনেকক্ষণ ধরে আহিরা কান্না করে। কিয়ান এবার শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করে, আর কাঁদে না, পরে বাদুরের মতো লাগবে। কিয়ানের এমন কথা শুনে আহিরা কিয়ানের বুক থেকে মাথা তুলে অন্ধকারের মাঝে কিয়ানের দিকে তাকায়। অন্ধকার হওয়ায় কোনো কিছুই দেখা যাচ্ছে না, শুধু দুজনের নিঃশ্বাসের ভারী শব্দ ছাড়া। কিয়ান এবার আহিরাকে কোলে নিয়ে রুমের লাইট অন করতে আহিরা চোখ খিচে বন্ধ করে নেয়। একেই এতক্ষণ অন্ধকারের মধ্যে ছিল, তার উপর দীর্ঘক্ষণ ধরে একাধারে কান্না করার ফলে চোখে আলোটা ভীষণভাবে ধরছে। কিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে আহিরার মুখ সহ সারা শরীরে নজর বুলায়। আহিরার গায়ে এখনো রিকের হাতের ছাপগুলো কালচে হয়ে গেছে, যেটা দেখে কিয়ানের চোয়াল শক্ত হয়ে আসে মুহূর্তেই, যার ফলে কপালের রগগুলো ফুলে দৃশ্যমান হলো। তীব্র ক্রোধে শরীর কাঁপছে তার। আস্তে করে সে আহিরাকে বিছানার উপর বসিয়ে দেয়। বিয়ে করা বউ হওয়া সত্ত্বেও একটা ফুলের টোকা দেয়নি। সেখানে অন্য কেউ এসে তার বউয়ের গায়ে দাগ করে দিয়েছে, সেটা সে কি করে মাফ করে দেয়? কিয়ান গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করে, কোথায় কোথায় ছুঁয়েছে তোকে জানোয়ার? কিয়ানের এমন গম্ভীর ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনে আহিরা চোখ বন্ধ রাখা অবস্থায় কেঁপে ওঠে। সে ধীরে ধীরে অশ্রুসিক্ত চোখ জোড়া মেলে থাকায় কিয়ানের দৃষ্টিতে স্পষ্ট হিংস্র ফুটে রয়েছে। আহিরার মনে হলো তার জন্যই হয়তো কিয়ানের এই হিংস্রতা। কিয়ান কি তাকে ভুল বুঝছে? তাকে কি দূরে ঠেলে দিবে? এসব ভাবতে আবারও কেঁদে উঠে সে তো নিজেকে রক্ষা করেছে, তারপরেও কি কিয়ান তাকে মেনে নিবে না? আহিরাকে কান্না করতে দেখে কিয়ান চোখ বন্ধ করে নিজের রাগটাকে কমানোর চেষ্টা করলো। টানা 6 ঘন্টা ড্রাইভ করে ছুটে এসেছে। ইউসুফ চৌধুরীর কাছ থেকে আহিরার সাথে ঘটে যাওয়া ঘটনা কানে আসতে কিয়ানের যেন নিঃশ্বাস সেখানে আটকে গিয়েছিল। মুহূর্তের মধ্যে মাথার মধ্যে ভয় জেঁকে বসেছিল যে সে আহিরাকে হারিয়ে ফেলছে না তো। এত টাকা থাকা সত্ত্বেও নিজের বউকে বাঁচাতে পারেনি, তাহলে এত টাকা থেকে লাভটা কি তার? কিয়ান আহিরার চোখের পানি মুছে দিয়ে নরম কণ্ঠে বলে, কাঁদছো কেন? ব্যথা করছে কোথাও? বলেই অস্থির হয়ে পড়ে কিয়ান। আহিরা কিয়ানকে নরম হতে দেখে ফুপিয়ে ওঠে শব্দ করে, তারপর কান্না করতে করতে বলে, আমি অপবিত্র নই, আমায় দূরে ছেড়ে দিবেন না প্লিজ। আমার অনেক কষ্ট হচ্ছে। আপনি ভাবছেন আমি নোংরা, তাই না? কিন্তু বিশ্বাস করুন আমি নোংরা নই। আহিরার কথা শুনে কিয়ানের বুকটা ধক করে ওঠে। বুঝতে পারে আহিরা হয়তো ভাবছে কিয়ান হয়তো আহিরাকে ভুল বুঝবে। কিয়ান উঠে আবারও আহিরাকে শক্ত করে নিজের সাথে আঁকড়ে ধরে আর আহিরা চুলগুলোর ভাঁজে নিজের হাত চালিয়ে নরম কণ্ঠে বলে, কান্না করে না, আমি জানি আমার বউ নোংরা নয়, আর দূরও ঠেলে দেব না। আহিরা যেন তাও শান্ত হলো না। এখনো এটাই ভেবে চলেছে কিয়ান হয়তো তাকে ভুল বুঝছে। আহিরা আরো কিছুক্ষণ কান্না করে কিয়ানের বুকে মুখ লুকিয়ে। রাতের অন্ধকার সরে গিয়ে ধরণীতে নতুন দিবার সূচনা ঘটেছে। আরো কিছু সময় আগে পূর্ব আকাশে কমলার মতো রং ছড়িয়ে রয়েছে। কিছু সময় পরই কুসুমের মতো সূচিমামা দেখা দিবেন। পক্ষীরাজের আনাচে কানাচেতে নেই নীল আকাশে, তবে দূর থেকে তাদের মোলায়েম কণ্ঠস্বর ভেসে আসছে। বোঝা যাচ্ছে কিছু সময় পর তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে তাদের নির থেকে বেরিয়ে নীল আকাশে ডানা মেলে উঠতে থাকবে। ঘাসের গায়ে লেগে আছে শিশির কণা,
যা দেখতে মনে হচ্ছে কোনো মুক্তদানা আটকে রয়েছে। দিনের সোনালি আলোক রশ্মি তার ঝলমলে আলো দিয়ে তাদের আরো ঝলমলে করে তুলছে। গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে আছে কিয়ান আর আহিরা। কিয়ানের বক্ষ পিঞ্জিরায় ছোট বিড়াল ছানার মতো, তার গলা শক্ত হাতে আঁকড়ে ধরে গভীর নিদ্রায় আছে আহিরা। সারাদিন থেকে শুরু করে বেশ রাত অবধি অশ্রুপাত ছড়িয়েছে, যার কারণে এখন গভীর নিদ্রায় তলিয়ে রয়েছে। আহিরার কান্না করতে করতে কিয়ানের কোলে ঘুমিয়ে পড়েছিল। তখন কিয়ান আহিরাকে বিছানায় ঠিক মতো শুয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ে। তারপর আহিরাকে টেনে নিজের বক্ষ পিঞ্জিরায় বন্দি করে নিয়ে সে নিজেও ঘুমাবে। ঘুমের দেশে কয়েক মুহূর্ত পার হতে তলিয়ে যায়। সারাদিনের ছুটাছুটি, তার উপর এত লম্বা রাস্তা একা ড্রাইভ করে আসা, সব মিলিয়ে কিয়ান নিজেও অনেকটা ক্লান্ত ছিল। কিয়ানের সবসময় সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস, যার কারণে সূর্য ওঠার 1 ঘন্টা পরই তার ঘুমও ছুটে যায়। খুব কম সময় সে অনেক দেরি করে ওঠে। রুমের বাহিরে থেকে আসা ভাঙচুরের বিকট শব্দে চকিতে নেত্রযুগল মেলে চাইল আহিরা। অতঃপর একটু নড়ে চড়ে পিটপিট করে মনো হারিতা আখি জোড়া মেলে ভ্রুকুটি করে পুরো চত্বর বুলালো। ঘুমের রেশ এখনো শোভামান, যার জন্যে ঠিকমতো চক্ষু মেলে তাকানো দায় হয়ে দাঁড়িয়েছে তার। ঘুম থেকে ওঠার পর আহিরাকে আলাদায় এক সৌন্দর্য ঘিরে ধরে। ভোরের সিক্ত মুক্তোর মালার মতো ঝলমল করছে তার মায়াবিনী অনিন্দ আনন। বেশ কিছু সময় পর আহিরা উঠে বসে। অনেক সময় ধরে কান্না করার ফলে এখন প্রচন্ড রকমের মাথা ব্যথার জন্য আহিরার মনে হচ্ছে তার মাথা খুলে হাতে চলে আসবে, কিন্তু নিচ থেকে ভাঙাচোরা শব্দ থেকে শুরু করে চিৎকার ভেসে আসছে, যার কারণে আহিরার মনে বেশ কৌতূহল সৃষ্টি হয়েছে। তাই নিজের দুর্বলতাকে কাটিয়ে বিছানা থেকে উঠে পড়ে। বেলা কত হয়েছে আহিরার জানা নেই, কারণ রুমের পর্দাগুলো এখনো কেউ সরায়নি, যার কারণে বাইরে থেকে কোনো প্রকার আলো প্রবেশ করতে পারেনি। আহিরা নিজেকে ঠিকঠাক করে কোনো রকমের রুম থেকে বাহিরে পা রাখা মাত্রই আবারও কিয়ানের হুঙ্কারে আহিরার বুকটা কেঁপে ওঠে। সে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখতে পায় রক্তাক্ত অবস্থায় রিক ফ্লোরে পড়ে রয়েছে, আর কিয়ান রিককে দেখে বারবার হিংস্র হয়ে উঠছে। ড্রয়িং রুমের অবস্থা বেহাল দশা, সবকিছু কেমন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফ্লোরে কাচের জিনিসগুলো টুকরো টুকরো হয়ে সেগুলোর কাচ চারিদিকে ছড়িয়ে রয়েছে। ড্রয়িং রুমের নাশকতার এমন নিকৃষ্ট দৃশ্যপট দেখে মুহূর্তে আহিরা স্তব্ধ হয়ে গেল যেন। রিককে দেখে তার কালকে ঘটে যাওয়া ঘটনাগুলো স্মৃতিচারণে আসতে তার নেত্রযুগল একরাশ আতর্ক এসে হানা দেয়। সে পিছিয়ে যায় 2 কদম। রিককে কিয়ানের হাত থেকে বাঁচানোর জন্য সেখানে উপস্থিত সকলে কিয়ানকে শান্ত হতে বলছে, কিন্তু ক্ষিপ্ত কিয়ান যেন নিজের মধ্যে নেই। সে যেন অন্য এক দুনিয়ায় রয়েছে, যেখানে শুধু একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে, সেটা হলো রিককে কেউ চাইলে এখন বাঁচাতে পারবে না, যতক্ষণ সে নিজে থেকে না শান্ত হচ্ছে। রিয়া পাশে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে আর মিনতি করছে যাতে রিককে ছেড়ে দেয়। এদিকে ইউসুফ চৌধুরী বা রাহেলা চৌধুরী কেউই প্রথম দিকে কিয়ানকে বাধা দেয়নি, কারণ রিক যা করেছে সেটা জঘন্য একটা কাজ, যার কোনো ক্ষমা নেই। কিন্তু এখন রিকের খারাপ অবস্থা, এইভাবে যদি মার খেতে থাকে রিকের বড় কোনো কিছু হতে পারে, আর এতে করে সবকিছু পাল্টে গিয়ে কিয়ান দোষী হতে পারে। ইউসুফ চৌধুরী আর রাহেলা চৌধুরী কিয়ানকে শান্ত হতে বলছে, এরপর যা করার পুলিশ করবে, কিন্তু কিয়ান তো কিয়ানই। এদিকে রাহেলা চৌধুরীর চোখ পড়ে সিঁড়ির কাছে ভয়ে কাঁপতে থাকা আহিরার উপর। তিনি বুঝতে পারলেন রিককে আবারও দেখে প্যানিক অ্যাটাক হয়েছে, তাই মেয়েটা এভাবে থরথর করে কাঁপছে। রাহেলা চৌধুরী ছুটে আহিরার কাছে গিয়ে আহিরার কাঁধ আঁকড়ে ধরে রাহেলা চৌধুরীকে কাছে পেয়ে নিজের আটকে থাকা অশ্রুগুলো বৃষ্টির ফোঁটার মতো ঝরতে থাকে তার গাল বেয়ে। রাহেলা চৌধুরী আহিরাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু আহিরা যেন শান্ত হচ্ছে না। একেই রিক, তার উপর কিয়ানের এমন হিংস্র রূপ এর আগে দেখেনি আহিরা। রিকের রক্ত দিয়ে হাত পা থেকে শুরু করে সারা মুখেও লেপ্টে রয়েছে, যার কারণে আরো ভয়ানক লাগছে রিককে। আহিরা শব্দ করে কেঁদে উঠে বলতে থাকে, ওই লোকটা আমাকে নোংরা করতে চায়, মা ওনাকে এখান থেকে সরাও, নইলে আমার ছাড়বে না, আমায় বাঁচাও মা, আমাকে বাঁচাও। আহিরার কণ্ঠস্বর কিয়ানের কর্ণকুহরে যাওয়া মাত্রই তার তীক্ষ্ণ নেত্রযুগল জোড়া আহিরার দিকে তাক করে। তার নেত্রযুগল দিয়ে মনে হচ্ছে আগ্নেয়গিরির থেকে উত্তপ্ত লাভা পড়ছে। কিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে আহিরার আর্তনাদগুলো শুনল, যা রিকের উপর রাগ আরো বাড়িয়ে তুলল কিয়ানের। সে তার সাথে থাকা শক্ত রডের মতো লোহার তৈরি চিকন জাতীয় লাঠিটা রিকের আঘাতপ্রাপ্ত পায়ে আবারও পরপর তীব্র জোরে বাড়ি মারে, যার কারণে রিক ঘর কাঁপিয়ে আর্তনাদ করে ওঠে। সে আর্তনাদে আহিরাও চিৎকার দিয়ে উঠে ভয়। কিয়ান থেমে যায় আহিরাকে এভাবে ভয় পেতে দেখে। আহিরা রাহেলা চৌধুরীর বুকে মাথা গুজে ভয়ে কাঁপছে। কিয়ান তার হাতে থাকা লাঠিটা ফ্লোরে ফেলে দিতে সেটা শব্দ হয়ে ওঠে। কিয়ান বড় বড় পা ফেলে আহিরার কাছে এগিয়ে যায়, শক্ত হাতে আহিরার নরম হাতখানা নিজের হাতের মধ্যে নিয়ে নেয়, তারপর রাহেলা চৌধুরীর কাছ থেকে নিজের কাছে নিয়ে নেয়। আহিরা ছাড়া পাওয়ার জন্য ছটফটিয়ে উঠল, কিন্তু কিয়ান তাকে ছাড়ল না। টানতে টানতে রিকের অতি নিকটে নিয়ে গেল। এরপর রিকের রক্তাক্ত আঘাতপ্রাপ্ত জায়গাটায় নিজের পায়ের সাহায্যে জোরে চেপে ধরতে রিক গগন ফাটিয়ে চিৎকার করে ওঠে।
আবারও যেটাই আহিরা কিয়ানের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা চালালো, তবে লাভ হলো না মোটেও। কিয়ান রিকের দিকে তাকিয়ে রাগে রিরি করে বলে, যেখানে আমার সামান্য জীবনের প্রতিটি জিনিস আমার অনুমতি ব্যতীত স্পর্শ করানো নিষিদ্ধ, সেখানে তুই আমার বউয়ের উপর কোনো জোর দিয়েছিস? কিভাবে? বুক কাঁপেনি তোর? নাকি ভুলে গেছিল আদ্রিয়ান কিয়ান চৌধুরী কে? ভাগ্য ভালো তোর চোখ এখনো চোখের জায়গায় আছে, নাহলে তোর চোখ ওই স্থান থেকে উপরে আনতে আদ্রিয়ান কিয়ান চৌধুরীর 2 মিনিটও লাগবে না। বলেই আবারও তীব্র জোরে পা দিয়ে রিকের রক্তে ভরা জায়গাটা পাড়া দিতে রিক তীব্র আর্তনাদ করে ওঠে। এ যেন এক মরণ যন্ত্রণা। রিকের জন্যে তার হাতেরও একই দশা। কিয়ান জ্বলন্ত আগুনের উপর তার হাত দুটো ধরে রেখেছিল, যার কারণে দুহাতে তালু পুড়ে গিয়ে মাংস কিছুটা সিদ্ধ হয়ে গলে যেমনটা হয় তেমনটা হয়ে, সাথে কিয়ান তার পা দ্বারা তার হাত দুটো থেতলে দিয়েছে, যার কারণে তালু থেকে মাংসগুলো বেরিয়ে ভেতরের মাংসগুলো দৃশ্যমান হয়ে উঠেছে। এসব সকলেই নিজ চোখে দেখেছে, যার কারণে প্রত্যেকের মাঝে একটা ভয় কাজ করছিল। কিয়ানের এমন হিংস্রতা দেখে রিকের বাবা মা এখানে থাকে না, তারা জার্মানিতে থাকে। রিক বেড়ানোর জন্য এখানে কয়েক মাসের জন্য এসেছে। বাইরের দেশে বড় হয়, বাইরে সব সংস্কৃতি বিরাজ করছে। তার উপর সে আহিরার পিছনে পড়েছিল রিয়ার কথায়। রিয়াই বলেছিল যাতে কিয়ান আর আহিরার মাঝে সমস্যা সৃষ্টি করতে পারে, কিন্তু সবকিছু ভেস্তে গিয়ে উল্টাপাল্টা হয়ে গেছে। যা করতে চেয়েছে সেটা তো হয়েই ওঠেনি, উল্টো কিয়ান আর আহিরা যেন আরো কাছে এসে পড়েছে রিকের এমন কাজে। কিয়ান আবার অহংকার দিয়ে বলে ওঠে, বউ আমার, ওকে স্পর্শ করার অধিকারও আমার। তুই কি করে তোর অপবিত্র হাত দিয়ে আমার বউকে স্পর্শ করতে চাস? জানের ভয় নেই তোর, তাই এত ভুল করেছিস। ছাড়া পাচ্ছিস আমার বউয়ের জন্য, নাহলে বিশ্বাস কর তোকে মাটিতে পুঁতে ফেলতাম। ও ভয় পাচ্ছে তোর এই নোংরা মুখ দেখে। সময়ের পিছু ধরেও কেউ তাকে আটকাতে পারে না। সে এক অবাধ্য পাখির মতো ছুটে চলে। দেখতে দেখতে কেটে গেছে আরো 2 মাস। চারিদিকে শীতের আমেজ চলে এসেছে। আজ শুক্রবার। চারিদিক নিস্তব্ধ, যেন প্রকৃতি এখনো ঘুমের আরামে ডুবে আছে। আকাশের বুকে সূর্যের মুখ দেখা দিলেও তাতে উষ্ণতার কোনো ছোঁয়া নেই, মাত্র এক টুকরো ফিকে আলো। শীতকাল হওয়ার দরুন হাড় হিম করা ঠান্ডার দাপটে ঠকঠক করে কাঁপছে বিড়াল থেকে শুরু করে মনুষ্য জাতি অবধি। নতুন বছরের আগমন ঘটেছে। জানুয়ারি মাসটা ডিসেম্বর মাস থেকেও বেশি ঠান্ডা পড়ে। গভীর নিদ্রায় আচ্ছন্ন কিয়ান বেশ রাত করে এসেছে, যার গভীর নিদ্রায় তলিয়ে যায় সে। আর তার কাঁধের উপর আহিরার মাথাখানি রাখা। সে আরো অনেক আগে ঘুম থেকে উঠেছে, কিন্তু কিয়ান তাকে শক্ত করে আঁকড়ে ধরে রয়েছে, যার কারণে সে নড়াচড়া করার মতো অবস্থায় নেই। আজকাল আহিরা যেমন কিয়ানের বুকে মাথা না দিলে ঠিক মতো ঘুমাতে পারে না, ঠিক তেমনই কিয়ানও যেন আহিরাকে নিজের সাথে মিশিয়ে না নিয়ে ঘুমাতে পারে না। কিয়ান এখন আর বাহিরে থাকে না, যত কাজই থাকুক না কেন রাতে ঠিকই বাড়িতে আসবে। সে যত রাতি হোক না কেন। আহিরার তার স্বামীকে প্রচন্ড রকমের ভালোবেসে ফেলেছে। লোকটা একটু রাগী গলায় কথা বললে আহিরার নেত্র জুড়ে বৃষ্টি নামে। কিয়ানের তাকে ভালোবাসে নাকি সেটা আহিরা জানে না, কারণ কিয়ানের কর্মকাণ্ড বলে সে আহিরাকে নিয়ে খুবই পজিটিভ, কিন্তু লোকটা তার কঠিন আবরণে আবৃত থাকায় আহিরা বুঝে উঠতে পারে না কিয়ানের মনে আসলেই কি চলে। কিছুদিন আগের ঘটনা, তাদের কলেজের একটা ছেলে তার পিছে কয়েক মাস যাবৎ পড়েছিল। ছেলেটা জানতো না যে আহিরা বিবাহিত, কারণ ক্লাসের কয়েকজন ছাড়া আহিরা কারোর সাথে তেমন পরিচিতি নেই, যার কারণে খুব কম মানুষই জানে তার সম্পর্কে। একদিন ছুটির সময় হঠাৎ সেই ছেলেটা আহিরার কাছে আসে, যখন সে বাড়ির গাড়ির জন্য কলেজের গেটের সামনে অপেক্ষা করছিল। হঠাৎই ছেলেটা তার হাতে একখানা কাগজ গুজিয়ে দিয়ে চলে যায় হাসি দিয়ে। আহিরা বোকার মতো চেয়েছিল নিজের হাতে থাকা কাগজটার দিকে, বুঝতে পারছিল না তার কি করা উচিত। যখন হাতের উপর থেকে নজর সরিয়ে সামনের দৃষ্টি তাক করতে কিয়ানের আগে লাল হওয়া মুখশ্রীটা দেখতে পায়। আহিরা অবাক হয়ে যায় কিয়ানকে এই সময় এখানে দেখে। কিয়ানের আজকে একটা জরুরি মিটিং ছিল, যার কারণে আজকে সে আহিরাকে আনতে যেতে পারবে না বলে শুনেছিল, যার কারণে আহিরার মনটা খারাপ হয়ে গেছিল, কারণ তাকে নিয়ে আসা যাওয়া কিয়ান নিজেই করে। আহিরারও ভালো লাগে কিয়ানের সাথে সময় কাটাতে। আহিরার মুখের হাসি রেখা ফুটে ওঠে। সে এগিয়ে এলো কিয়ানের কাছে। কিয়ানের রেগে থাকার বিষয়টা বুঝলো না, তাই সে হাসি মুখে জিজ্ঞাসা করে, আপনি এসেছেন? আপনি কি রেগে আছেন কোনো বিষয় নিয়ে? কথাটা শেষ হতে কিয়ান থাবা দিয়ে আহিরার হাত থেকে কাগজটা নিজের কাছে নিয়ে সেটা মেলতেই দেখতে পায়, প্রিয় ইরাবতী, তোমাকে তোমার নামে সম্বোধন না করার জন্য দুঃখিত। যাজ্ঞে, তোমাকে যখন প্রথমবার দেখেছিলাম তখন অন্তঃকরণে নতুন এক অনুভূতির উপস্থিতি টের পেলাম। মনে হলো আমার ছোট্ট হৃদয়টা কাউকে সেখানে জায়গা দিয়ে দিয়েছে। না চাইতেও তোমার প্রতি দুর্বল হয়ে পড়ি আমি। প্রতিদিন তোমাকে দেখার নেশায় ছুটে আসি কলেজে। না হলে আমার মতো ছেলে মাসে কলেজে পা রাখে কিনা সন্দেহ। আল্লাহ হয়তো চাইছিল আমাদের দেখা হোক, তাই সেদিন কলেজে এসেছিলাম, আর তোমার দেখাও পেয়ে গেলাম। জানো, তোমার চোখ দুটো অতল সমুদ্র থেকেও গভীর মনে হয়। তোমার চোখের গভীরতায় হারিয়ে যাই। তোমার সাথে আমি প্রেম নয়,
নিজে অর্ধাঙ্গিনী রূপে পেতে চাই আজীবনের জন্য। শুধু আমি না, এই কলেজে অনেক ছেলেই তোমার প্রেমে মতুয়ারা। হুট করে কেউ যদি এসে আমার ইরাবতীকে নিজের করে, তাহলে আমি সহ্য করতে পারবো না। তুমি যদি রাজি থাকো তাহলে আমি আমার পরিবারকে তোমার বাড়িতে আমাদের বিয়ের প্রস্তাব পাঠাবো। আগে বিয়ে করি, তারপর না হয় প্রেম করব। চিঠির লেখাগুলো পড়া মাত্রই কিয়ান যেন আগের থেকে দ্বিগুণ রেগে ওঠে। হাতে থাকা কাগজটা টুকরো টুকরো করে ছিঁড়ে নিচে ফেলে দেয়। আর রক্তিম নেত্রজোড়া আহিরার দিকে তাক করতে আহিরা ভয় পেয়ে যায়। সে বুঝলো কাগজটা এমন কি লেখা ছিল যে কিয়ান এমনভাবে রেগে গেল আগের থেকেও। কিয়ান আহিরার হাত টান দিয়ে নিজের অতি নিকটে নিয়ে এসে রাগে রিরি করে বলে ওঠে, তোর সাহস কি করে অন্য ছেলের কাছ থেকে প্রেমপত্র নেওয়ার? প্রেমপত্র মানে বুঝলাম না। আমি জানি না কাগজে কি লেখা ছিল। ওই ছেলেকেও তো চিনি না আমি, বিশ্বাস করুন। কিয়ান আহিরার হাত শক্ত করে চেপে ধরে কলেজের ভিতর চলে যায়। কলেজের ভিতর প্রবেশ করার সময় কিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে চারিদিকে তাকিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিটাকে খুঁজতে থাকে, আর খুঁজেও পায়। কিয়ান সোজা সেদিকে চলে যায়। ছেলেটার নাম সালাম, এখানকার স্থানীয় বড় ব্যবসায়ী একমাত্র ছেলে। সালাম তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে কথা বলছিল। হঠাৎই কেউ তার মুখ বরাবর মারতেই নিচে মাটিতে ছিটকে পড়ে। আশেপাশের এই সকলের নজরই এখন সেদিকে। কিয়ান ছেলেটাকে উঠিয়ে একের পর এক আঘাত করতেই থাকে। আহিরা ভয় পেয়ে যায়। কিয়ান রেগে উঠলে তাকে থামানো অনেক কষ্টদায়ক। সালাম কিছুই বুঝে উঠতে পারল না হঠাৎ আক্রমণের কারণ। সে কিছু বলবে সেটারও সুযোগ দিচ্ছে না। আশেপাশে সালামের বন্ধুরা কিয়ানকে আটকানোর চেষ্টা চালায়। এখানে অনেকেই কিয়ানকে চিনে যায়, কারণ অনেকেই ভিডিও করা শুরু করেছে। কেউ কেউ নানান রকম কথাও বলছে। আহিরা কান্না করা শুরু করে দিয়েছে, কিয়ানকে বারবার থামতে বলছে, কিন্তু সে যেন নিজের মধ্যে নেই। প্লিজ থামুন, আপনি এমন করবেন না প্লিজ, আমার ভয় করছে। সালামের নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। কিয়ান সালামকে নিচ থেকে উঠিয়ে রাগে রিরি করে বলে, তোর সাহস কি করে হয় আমার বউকে প্রেমপত্র দেওয়ার? আমার বাড়িতে আমার বউকে বিয়ে করার প্রস্তাব পাঠাবি? এত সাহস তোর? ওর দিকে নজর দেওয়ার আগে তো জানা উচিত ছিল ও কার বউ। বলে কিয়ান আবারও একইভাবে মারতে থাকে। সারা কলেজের মাঠ জুড়ে মানুষজন জড়ো হয়েছে। সবাই দেখছে কিন্তু কেউ এগিয়ে আসছে না সালামকে বাঁচাতে। আহিরা কি করবে বুঝতে পারছে না। দিশেহারা হয়ে শুধু অশ্রু ঝরাচ্ছে আর বারবার কিয়ানকে থেমে যেতে বলছে। আহিরা যদি জানতো কাগজের ভিতরে প্রেমপত্র লেখা থাকবে তাহলে কোনোদিনও সেটা নিত না। সালাম কিয়ানের মুখ থেকে আমার বউ কথাটা শুনে একদম স্তব্ধ হয়ে যায়। সে সত্যিই জানতো না আহিরা বিবাহিত। এর মানে আহিরা কোনোদিনই তার ছিল না। কিয়ানের মারগুলো এখন তার গায়ে লাগছে না। আহত দৃষ্টিতে সে শুধু আহিরার দিকে তাকিয়ে আছে, কান্নায় ভেজা নিষ্পাপ সেই মুখটার দিকে। কান্না করে বুঝি কাউকে এতটা সুন্দর লাগতে পারে। আহিরাকে না দেখলে হয়তো সেটা কোনোদিনও বুঝতে পারতো না সে। আহিরা তার কাছে এখন নিষিদ্ধ, সম্পূর্ণ হারাম। সালামের কাছে আগে মেয়ে মানে ছিল ভোগ করার পণ্য। টিস্যুর মতো ক্ষণে ক্ষণে মেয়ে পাল্টানো ছিল তার স্বভাব। বড়লোক বাপের আদরে বিগড়ে যাওয়া ছেলে সে। যখন যা চেয়েছে মুহূর্তের মধ্যে পেয়েছে, কিন্তু আজ বুঝতে পারছে না পাওয়ার বেদনা কতটা গভীর। আহিরা এইসব আর সহ্য করতে পারল না, তাই মাঠের মাঝখানে হাঁটু গেড়ে বসে পড়ল। কিয়ানের রাগ বরাবরই বেশি। যখন রেগে যায় তখন নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না, যেটাকে আহিরা প্রচণ্ডভাবে ভয় পায়। রিকের সময় এর থেকেও ভয়ানক হয়েছিল। আজ তেমন না হলেও হতে সময় লাগবে না, আহিরা সেটা বুঝতে পারছে। মাঠে তখন তার শিক্ষকরাও দাঁড়িয়ে আছেন। এত বড় একজন ব্যবসায়ী হয়ে রাস্তায় মারপিট করা ব্যাপারটা সকলের চোখে অস্বস্তিকর ঠেকছে। মানুষজন নানান কথা বলছে। কেউ বলছে জামাই থাকতে পরকীয়া করে ধরা খেয়েছে, আবার কেউ বলছে দুজনের সাথে একসাথে সম্পর্ক রাখতে গিয়ে ধরা খেয়েছে। সব কথায় আহিরার কানে আসছে। তাতে তার কান্নার গতি আরো বেড়ে গেছে। আহিরার কান্নার ফাঁকে হালকা কণ্ঠে বলে উঠল, প্লিজ এসব বন্ধ করুন। দেখুন সবাই কি সব বলছে, আমি এমনটা নই, প্লিজ বন্ধ করুন। কিয়ান শান্ত হলো যেন। পিছনে ফিরে আহিরাকে নিচে বসে কাঁদতে দেখে তার রাগ কিছুটা কমে আসে। চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো যাতে রাগটা কমে আসে। সালামের অবস্থা কাহিল। কিয়ান ছেড়ে দেওয়া মাত্রই তার বন্ধুরা তাকে ঘিরে ধরেছে। কিয়ান আহিরার কাছে চলে যায়। হাঁটু গেড়ে বসে আহিরার মাথায় হাত রাখতে আহিরা তার অশ্রুসিক্ত নেত্রজোড়া তার দিকে তাকাতে কিয়ানের বুকটা ধক করে ওঠে। এই মেয়েটার চোখে অশ্রু দেখলে কেমন জানি সবকিছু উল্টাপাল্টা হয়ে যায়। মনে হয় তার জীবনে বড় কোনো কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এরকমটা তার সাথে আগে কখনো ঘটেনি। যখন থেকে এই মেয়ের আগমন ঘটেছে তার জীবনে, তখন থেকে এসব শুরু হয়েছে। আহিরা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। কিয়ান হাত বাড়িয়ে আহিরার গাল বেয়ে পড়তে থাকা অশ্রুকণাগুলো মুছে দিতে থাকে, কিন্তু কিছু সময় পর আবারও আহিরার নেত্রপল্লব বেয়ে পড়া অশ্রু দ্বারা আহিরার গাল দুটো ভিজে ওঠে। কিয়ান কোনো দিকে না থেকে সোজা আহিরাকে নিজের কোলে তুলে নেয়। আশেপাশে এতে করে আরো কথা বেড়ে যায়, কিন্তু কিয়ান সেদিকে বিন্দুমাত্র তোয়াক্কা করলো না। সে আহিরাকে নিয়ে সোজা সে মাঠ থেকে নিজের গাড়ির কাছে চলে আসে। গাড়ির দরজা খুলে আহিরাকে ভিতরে বসিয়ে দিয়ে নিজেও এসে গাড়িতে বসে পড়ে।
এরপর গাড়ির এসি অন করে দিয়ে আহিরাকে নিজের কোলের উপর বসিয়ে আহিরার গলদেশে নিজের মুখটা ডুবিয়ে দেয়। হঠাৎ এমনটা করায় আহিরার কান্না বন্ধ হয়ে গেছে। এখন বেশ লজ্জা লাগছে তার। কিয়ানের গরম নিঃশ্বাস আহিরার গলদেশে এসে বাড়ি খাচ্ছে, এতে করে আহিরা নিজেও অস্থিরতায় পড়ে যায়। কিয়ানের হুটহাট এমন কর্মকাণ্ডে সে সবসময় অস্থিরতায় পড়ে যায়। এভাবেই তাকে সারা রাস্তায় যেতে হয়েছে। কিয়ানের বুকে ঘুমিয়ে পড়েছিল। সে কান্না করার ফলে ক্লান্তিতে দু চোখ ভরে ঘুম পাখি হানা দিয়েছিল। সেদিনের পর সে সালামকে দেখতে পায়নি। আহিরা খোঁজও করেনি সালাম কোথায় আছে বা কেমন আছে। আহিরা কোনো রকমে কিয়ানের শক্ত আবদ্ধতা থেকে নিজেকে মুক্ত করে গুটি গুটি পায়ে রুম থেকে বেরিয়ে পড়ে। গায়ে গোলাপি রঙের ওড়না জড়ানো, তার উপর শীত নিবারণের জন্য মোটা পশমের তৈরি সোয়েটার পরা, যার কারণে ঠান্ডা তেমন একটা লাগছে না। তবে বাহিরের ঠান্ডা শিশির বাতাসে আহিরার গাল সহ নাক লাল হয়ে টমেটোর মতো লাগছে, মনে হচ্ছে রক্ত জমাট বেঁধে গেছে। আহিরা বাগানে নামতেই দেখতে পায় রাহেলা চৌধুরী আর ইউসুফ চৌধুরী ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিচ্ছেন। এইরকম পরিবেশে গরম গরম ধোয়া ওঠা চা খাওয়ার মজাটাই আলাদা। আহিরা হাসি মুখে তাদের কাছে চলে যায়। আহিরাকে দেখে রাহেলা চৌধুরী হাসি মুখে বলেন, ঘুম শেষ তোর? এত তাড়াতাড়ি উঠেছিস কেন এই ঠান্ডার মধ্যে? ভালো লাগছিল না রুমে থাকতে, তাই এখানে চলে এসেছি। তোমরা তো আমায় ফেলেই চা খেয়ে নিলে। হালকা অভিমানী কণ্ঠে কথাটা বলে ওঠে আহিরা। আহিরার কথা শুনে রাহেলা বেগম হালকা হেসে ওঠেন। তিনি আহিরাকে নিজের পাশে বসতে ইশারা করেন। আহিরা রাহেলা চৌধুরীর পাশে বসে পড়ে তিনি বলেন, আচ্ছা, আর রাগ করতে হবে না, ওখানে আছে, যত ইচ্ছে খা। কিয়ান কি এখনো ঘুমাচ্ছে? ওনার তো সময়ই হয় না আমাদের সাথে থাকার, সারাদিন কাজ নিয়ে পড়ে থাকে, মনে হয় কাজই ওনার বউ। আহিরার এমন কথা শুনে ইউসুফ চৌধুরী সহ রাহেলাও হেসে ওঠেন। তাদের হাসতে দেখে আহিরা কিছুটা মুখ ফুলায়। রাহেলা চৌধুরী আর ইউসুফ চৌধুরী এখন তার নিজের বাবা মায়ের মতোই। সে মন খুলে সব বলতে পারে তাদের। আহিরার ভাগ্যটা সত্যি ভালো, না হলে এমন ভালো শ্বশুর শাশুড়ি কজনই বা পায়। আহিরা আশাও করেনি তার ভাগ্য এতটা ভালো হতে পারে। হঠাৎ কিয়ানের কণ্ঠস্বর শুনতে পায়, উচ্চস্বরে আহিরার নাম ধরে ডাকছে। হঠাৎ কিয়ানের কণ্ঠস্বর শুনে আহিরা সহ রাহেলা চৌধুরী আর ইউসুফ চৌধুরী কিছুটা ঘাবড়ে যান। ভাবলেন কিছু একটা হয়েছে। গলার স্বর শুনে মনে হচ্ছে রেগে আছে। আহিরা ঢোক গিলল শুকনো। সে এমন কিছু করেছে নাকি? কই, তার তো এমন কিছুই মনে পড়লো না। যাই হোক, আহিরা বসা থেকে উঠে বাড়ির ভেতরে চলে গেল। রুমে প্রবেশ মাত্রই হঠাৎ একখানা শক্ত হাত এসে আহিরার লতানো কোমর মিশিয়ে নেয় নিজের সাথে। আহিরা হালকা ভয় পেল বটে, তবে বুঝলো এটা কিয়ান, তাই চুপ করে রইল। আহিরার কানে এলো কিয়ানের শক্ত গলায় বলা কথা, কাকে বলে বাইরে পা রেখেছ? দেখছিল না আমি ঘুমাচ্ছিলাম? তাহলে বাইরে গেছো কেন? আহিরা কিয়ানের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে ওঠে, না মানে আপনি তো ঘুমিয়েছিলেন, তাই ডাকিনি আপনাকে। আর আমি বাইরে যেতাম, আর আপনি অনেক শক্তভাবে ধরেছিলেন, তাই আর কি। আপনার ঘুমে যেন সমস্যা না হয়, তাই আস্তে করে চলে গেছি আর কি। আমি যেতে বলেছি? আমি যতক্ষণ বাড়িতে থাকবো ততক্ষণ আমার সাথে থাকবে, যতক্ষণ আমি বলছি তোমাকে যেতে। নেক্সট টাইম আমি ঘুমালে আমার অনুমতি না নিয়ে কোথাও যাবে না। আহিরা এবার মহাবিপদে পড়লো। এটা কেমন কথা? সে কি এখন বাহিরেও যেতে পারবে না নাকি? ভারী আজব মানুষ তো। এই বলে তাকে নাকি পছন্দ করে না, আবার ব্যবহার করে যে কতটাই না ভালোবাসে। আহিরা এবার নিজেকে ছাড়ানোর জন্য মুচড়ামুচড়ি করতে করতে বলে, আপনি এমন আজব আচরণ কেন করেন? এটা কেমন কথা যে আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ রুমে থাকবো? মা বাবা কি ভাববে? আপনার লজ্জা নেই? লজ্জা নাই বা থাকতে পারে, তাই বলে যে আমার লজ্জা থাকবে না এমনটা তো নয়। তাই ছাড়ুন আমায়। বলে আহিরা আবারও ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকে, তবে তেমন কোনো লাভই হয় না। কিয়ানের শক্তির কাছে আহিরার শক্তি কিছুই না। লোকটার যে আজকাল কি হয়েছে আল্লাহ জানে। কিয়ান বাড়িতে থাকলে একটু কিছু সময়ের জন্য রুমের বাহিরে পা রাখলে এমন চিল্লাচিল্লি করা শুরু করে। আহিরা আবারও কিয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, আপনি কি আমার প্রেমে পড়েছেন? যদি পড়েন তাহলে বলে দিয়েন। আপনার মতো ছেলেকে আমি আমার প্রেমিক হিসেবে কিন্তু মানবো না। হ্যাঁ, বলে দিলাম কিন্তু। আর আপনি কবে থেকে এত মেয়ে ঘেঁষা হলেন? যখন তখন আমাকে এইভাবে ধরার মানেটা কি? হ্যাঁ, আমার স্বামীর হক মারতে চান নাকি? এটা হলে আমি কিন্তু মামলা করবো আপনার নামে, বলে দিলাম। আহিরার এমন বেহুদা কথা শুনে কিয়ান বিরক্তি সহকারে আহিরার দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকে, বলে, তোমার মতো স্টুপিডের প্রেমে কে পড়বে? আমি? ইম্পসিবল। ও আচ্ছা, তাহলে আমি কালাম না ফালাম ওর সাথে প্রেম করব? এমনিও খারাপ হবে না হয়তো ওই ফালাম। আহিরার মুখ থেকে এমন কথা শুনে কিয়ানের মুখশ্রী মুহূর্তের মধ্যে পাল্টে গিয়ে কেমন রক্তিম হয়ে গেছে। মনে হচ্ছে চোখ দিয়ে আগুন ঝরাবে এই লোক আজকে। কিয়ানের হাতের বাঁধন আগের থেকেও শক্ত হয়ে আসে। সে আরো শক্ত করে আহিরাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে দাঁতে দাঁত চিবিয়ে বলে, মুখ ভেঙে হাতে ধরিয়ে দেবো একদম স্টুপিড মেয়ে।
নেক্সট টাইম কারো নাম যদি তোমার মুখ থেকে শুনেছে তাহলে খবর আছে। সকাল থেকে রিয়া এই বাড়িতে উপস্থিত হয়েছে। পরনে তার হলুদ রঙের গোল গাউন, অসম্ভব সুন্দর লাগছে তাকে দেখতে। সুন্দর মানুষদের যা কিছু পরে তাতেই তাদের অসম্ভব রকমের সুন্দর লাগে, সেটা আহিরা হাড়ে হাড়ে টের পাচ্ছে। আজকে কিয়ানের জন্মদিন, 25শে জানুয়ারি। কিয়ানের জন্মদিন সেটা আহিরা জানতো না, আজকে এ নিয়ে জানতে পারলো কিয়ানের জন্মদিন। আহিরার মনটা খারাপ হয়ে গেছে, কারণ সকালে রিয়া এসে হাজির। রিয়াই সবার প্রথম উইশটা করেছে, এটা নিয়েও আহিরার একরাশ বিষণ্ণতা ঘিরে ধরেছে। কেমন বউ সে, নিজের স্বামীর জন্ম তারিখটা পর্যন্ত জানে না। কিয়ান রিয়ার উপর প্রচন্ড রকমের বিরক্ত। সেদিনের ঘটনার পর সে আর রিয়াকে সহ্য করতে পারে না। রিয়া বারবার ক্ষমা চেয়েছে সেদিনের জন্য, তারপরও কিয়ানের মন গলাতে পারেনি। বাকি বাড়ির সবাইকে মানিয়ে নিয়েছে সে। আহিরা সবকিছু চুপচাপ বসে বসে দেখছে রিয়া কিভাবে কিয়ানের জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে। আহিরার কেন জানি মনে হয় রিয়া কিয়ানকে পছন্দ করে বা ভালোবাসে। আহিরা আস্তে আস্তে বসা থেকে উঠে নিজের রুমে চলে যেতে নিল। হঠাৎ পেছন থেকে রিয়া ডেকে ওঠে, আহিরা, কিয়ানের জন্য আমি ওর রুমেও সারপ্রাইজ দিব, তুমি ওইখানে যেও না প্লিজ। রিয়ার কথা শুনে আহিরার মনটা আরো খারাপ হয়ে গেল। তার স্বামী অথচ তার কোনো অধিকার নেই। আহিরা আবারও নিজের স্থানে বসে পড়ে। এখন তার হাত পা ছড়িয়ে কান্না করতে ইচ্ছা করছে, তাই সে আর এক মুহূর্ত সেখানে থাকে না, উঠে অন্যদিকে চলে যায়। আহিরা বাগানের দিকটা এসেছে। তার হাতে কিয়ানের কিনে দেওয়া ফোন, কয়েক মাস আগে এটা কিনে দিয়েছে তাকে। সে অবশ্য ফোন ব্যবহার করে না তেমন, তবে আজকে কি মনে করে সে দিয়াকে ফোন দিল। মেয়েটা অনেকদিন হয় কথা হয়নি। কিছু সময় যেতে দিয়া কলটা উঠালে আহিরা কানে দিয়ার কণ্ঠস্বর ভেসে আসে। কে আপনি? এখানে কি চাই? অচেনা মানুষকে ফোন দিতে লজ্জা লাগে না? রাগের সাথে কথাগুলো বলে বড় একটা দম নেয় দিয়া। আহিরার বুঝতে পারে দিয়া রেগে আছে তার উপর। এতদিন পর কথা হচ্ছে দিয়ার সাথে। আহিরা আমতা আমতা করে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।